আমরা আমরা কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে? সন্ধি বোধহয় ষড়সন্ধি শেষ করেছি না? তারপরে কারেন্ট চলে গিয়েছিল। একদম একটু বলো তো। এবং এরপরে বোধহয় ষড়সন্ধির, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা ষড়সন্ধির এই নিপাতনের নিয়মগুলো দেখার মাধ্যমে কি হতে পারে সেটা আমরা বোধহয় মনে করতে যাচ্ছিলাম, এরকম অবস্থায় কারেন্ট চলে গিয়েছিল, তাই না? জি তারপরে দেখো, তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করব, একসাথে দেখবো সবগুলো মনে পড়ে যাবে এবং তোমরা প্র্যাকটিক্যালি সেগুলোকে প্রয়োগ করতে পেরেছো কিনা সেগুলো একটু আমরা দেখি। যেমন এই যে এটাকে নিপাতনে সিদ্ধ কেন বলা হয়েছে, কি কারণ আছে? কি হওয়া উচিত ছিল আর কি হয়েছে, একটু একজনে বলার চেষ্টা করো। যা হওয়া উচিত ছিল সেটি কেন হতো? কই? স্যার, কেউ একজন সারাংশ হতে পারতো কি, হওয়ার কথা ছিল। হ্যাঁ, সারাঙ্গ কেন হওয়ার কথা ছিল? স্যার, সরেওর যোগ সরায়োর পরে স্যার সরায় আ হবে। হ্যাঁ, তাহলে এই দেখো, এবার তাহলে সেটি যেহেতু হয়নি, তাই এটাকে বলা হয়েছে যে নিপাতনে সিদ্ধ। অর্থাৎ সন্ধির নিয়ম অনুসারে না হয়ে, হুম, নিয়মের ভিতরে পড়ে যায় কিন্তু নিয়ম অনুসারে না হয়ে অন্যভাবে হয়েছে। আমরা উপরে একটা ব্যাখ্যা দিয়েছি, তোমরা কুলোটার কথা শুনে থাকবে, যেটা হওয়া উচিত ছিল সন্ধি গঠনের নিয়ম অনুযায়ী কুলাটা, কিন্তু তা হচ্ছে না। তাহলে আমরা প্রথম নিয়মটাকে পেলাম। দেখো এখানে প্রত্যেকটা শব্দে সেরকম নিয়ম আছে। আমরা গো যোগ অক্ষতে কি হতে পারতো, বলো? গো বাক্য। না, হওয়া উচিত ছিল গবক্ষ, সন্ধির গঠন অনুযায়ী। এবং সেখানে নিয়মটা কি ছিল বলো তো? আমি এখন কি বলতে চাচ্ছি, আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝেছো। আমি বলতে চাচ্ছি এখানে যা যা বিচ্ছেদ হয়েছে, দুই পাশে যা আছে, তার প্রেক্ষিতে সন্ধিতে যা হবে সেটি না হয়ে অন্যটা হচ্ছে। যেটা হচ্ছে সেটি তো লেখা আছে, তোমাকে এখন বলতে হবে যে কোনটা হওয়া উচিত ছিল। অর্থাৎ তুমি শব্দ দেখার মাধ্যমে যেন সন্ধির ওই নিয়মটাকে মনে করে ফেলতে পারো, আমি সেই জিনিসটি এর ভিতর থেকে চাচ্ছি। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার শব্দ সন্ধির মাধ্যমে সবচেয়ে বেশি গঠিত। এর মাধ্যমে আমরা বাংলা বানানটাও শিখতে পারবো, সাথে সাথে তোমার ভিতরে এই কনফিডেন্ট লেভেলটা তৈরি হবে যে তুমি বানানে ভুল করবে না। ঠিক আছে? দেখো কিভাবে আইছে, গো যোগ অক্ষ, গ উচিত ছিল গবক্ষ। এখন একটু বলো সন্ধির কোন নিয়মটা পড়ছে এখানে, স্বরসন্ধির কোন নিয়মটা পড়ছে? স্যার, ওকারের পর বফলা। ওটা। ওকারের পর অ থাকলে অব হয়, মনে আছে? জি স্যার। অব, এই যে গবব, গ, গব হচ্ছে এই জন্য, কিন্তু এখানে গবা হইছে, অবা হইছে এখানে আসলে, যা এখন এটা নিপাতন। ধরা গেছে কিনা? প্রৌঢ়তে কি হতে পারতো? প্ররো। প্রৌঢ়। ও হওয়ার কথা না, তাই না? কারণ ও আর উ উভয় মিলে ও হবে। সীমন্তটা কি হওয়া উচিত ছিল? সীমান্ত। সীমান্ত। অর্থাৎ অ যোগ অ সমান আ, কিন্তু হয়নি। মার্তণ্ড কি হতে পারতো নিয়ম অনুযায়ী? উম, মার্তাণ্ড। 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 হয়নি, খেয়াল করেছো? এইবার শুদ্ধ দন কি হতে পারতো? শুদ্ধ এ উঠন। আমরা বোধহয় এই কথা বলে ফেলেছিলাম আগের দিকে, তাই না? কারণ আমি এই কথাটা বোধহয় আমার মনে পড়ছে যে বলছিলাম অন্য যোগ অন্য, এটা কিন্তু অন্যান্যই হয় এবং এটাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। আর বাকি কয়টাকে তুমি দেখে চিনতে পারো, যা হওয়ার তা হয় নাই, অন্যটা হয়েছে, তাই এটি নিপাত। এই কথা কিন্তু আমরা বলে ফেলেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। তোমাদের মনে আছে কিনা?
স্যার আহ, এখানে আসার পরে স্যার আপনার কারেন্ট চলে গেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতেই আমাদের কারেন্ট চলে গিয়েছিল, ঠিক আছে। আমরা অন্যান্য কথাটা বলে ফেলেছিলাম, কারণ আমি ওই মুখস্থ রাখতে হবে এই কথাটা আমার মনে পড়ছে, যে আমি কিন্তু এই কথাও বলছিলাম যে এখানে আমি আর কোনো ধরনের কেরামতি দেখাতে পারছি না, যে কোনো কৌশলে তুমি মনে রাখতে পারো কিনা, তাই না? তাহলে অক্ষহিনী কি হচ্ছে? এটা হওয়া উচিত ছিল অক্ষহিনী, হয়েছে অক্ষৌহিনী। খেয়াল করছো, ঔকার হয়েছে। এটা হওয়া উচিত ছিল কি, সেরো। হুম, সেরো, কিন্তু হয়েছে শৈর। এটা হওয়া উচিত ছিল, বলো কি, গোবিন্দ্র নাকি, কিন্তু হয়েছে গবেন্দ্র। এটা হওয়া উচিত ছিল রক্ত উষ্ঠ, দেখো এইখানে হওয়ার কথা ছিল ঔ, তাই না? ওই যে মহৌষধি যেগুলো, পরমৌষধি, পরম ঔষধ, না এটা সেই নিয়মে বলেছে, কিন্তু তা হয়নি। তাহলে এখন তুমি কি একটা জিনিস করতে পারছো, যে তোমার যদি প্রশ্ন আসে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ নয়, তাহলে যেটা নিয়ম অনুযায়ী হয়েছে এবং নিয়মকে অনুসরণ করেছে, আর কোনটি নিপাতনের সিদ্ধ, যেটি নিয়ম অনুযায়ী মানে বিচ্ছেদে তুমি দেখছো দুই পাশে মিলিয়ে একটা নিয়ম পড়ে, কিন্তু সংযোগে যে ওই নিয়মটাকে রক্ষা করা হয়, ব্যাপারটা ধরতে পেরেছো? তখনই তুমি বুঝবা যে এটি নিপাতন আর ওটা নিপাতন হয়। আমি এখান থেকে চেষ্টা করেছি একই সাথে তোমার পূর্বের পড়া যে নিয়মগুলো ছিল সেগুলোকে আর একবার মনে করানোর চেষ্টা। তো এভাবে পড়লে তোমার পড়াটা একটু পাকা হবে বলে মনে হয়। কারণ আহ, তুমি পড়ে এমনি ফলাফলটা পাবে তা কিন্তু নিশ্চিত নয়, হয়তো আজকের পড়ার জন্য ফলাফল তোমার 2 বছর পরে 3 বছর পরে হতে পারে, কিন্তু তোমাকে পড়াটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা জিনিস খেয়াল করো, গত দিনের আগের দিন কোথায় শিক্ষার্থীরা বলছে যে স্যার শিরশ্ছেদ বানানটা আগের দিনের ক্লাসে স্যার লিখতে দে খুব দ্বন্দ্বে পড়েছেন, পরে আর লেখেন নাই, কি হবে বানান? কলেজেরই আমার বিভাগেরই এক স্যারের কথা বলছেন। আমি একটু তোমাদের কাছে সেই প্রশ্নটা জিজ্ঞেস করি, যে কি বানান হতে পারে শিরশ্ছেদ বানান? তালব্য শ রশ্মি এই পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু এরপরে কি লিখবো বলো, কেউ একজন বলো। শিরোচ্ছে তালব্য শ ছ। হ্যাঁ বলো, তুমি যা বানান বলবে আমি তাই লিখবো। তালিবাস ঋষিকার শিবু বন্ধুর ছয় ছয় একার তো শিরোচ্ছে হ্যাঁ, তালব্য শ রশ্মি লিখছি, এরপরে কি লিখবো? গোবিন্দুর বয়শূন্য বয় শূন্য র, তারপর ছয় তালব্য ছয় শ ছয় সংযুক্ত একার। তালব্য শ এ ছয় সংযুক্ত একার, তারপরে দ। আচ্ছা, ওকার হবে না রতে? না স্যার। তুমি নিশ্চিত? জি স্যার। কেন? স্যার এটার তো বানান এভাবেই। ঠিক আছে, মানে স্যার এই হচ্ছে একটা মাত্র পথ, পড়ার একটা ধরন হচ্ছে এটা, যে বানান এইভাবে হয়তো তুমি দৃশ্যমান ভাবে তোমার চোখে খুব স্পষ্ট, অথবা তুমি কিছুদিন আগে মুখস্থ করেছো তাই স্পষ্ট, তাই না? কিন্তু শিরো, দেখো রয় তো ওকার উচ্চারিত আছে, তাহলে ওকারটা হচ্ছে না কেন? এই যে যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, এর কারণেই কিন্তু স্যার বিপদে পড়লেন, যে আরে বাবা এটা কি ওকার হবে কি হবে না এটা খেয়াল নাই। এখন ওকার হবে না কেন, তুমি যদি এই কথাটা মাথায় রাখতে পারো, তাহলে কখন কখন ওকার হয় তাও তোমার মাথায় থাকে। দেখো তো, বোঝো কিনা? তার মানে তুমি শব্দ পড়বা সন্ধিতে কাজ করবে তোমার কোন জায়গায়, বাংলা বানানের ক্ষেত্রে। একদিকে শিরশ্ছেদের বিচ্ছেদটা কি হতে পারে সেটি আসতে পারে, আর একদিকে শিরশ্ছেদ বানানটা সঠিক কিনা সেটি আসতে পারে, আর একদিকে কোন বানান গুচ্ছ সঠিক সেটি আসতে পারে, আর একদিকে আসতে পারে কি, যে নিচের কোনটি সন্ধির মাধ্যমে গঠিত সেটি হতে পারে, হতে পারে নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির মাধ্যমে গঠিত। আচ্ছা, এটা কি ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি না স্বর সন্ধি বলতে পারবে? বিসর্গ সন্ধি। বাহ,
এটা বিসর্গ সন্ধি। আমরা তাহলে বেশ কিছু বিষয় আমাদের অবগতি আছে। এইবার আমরা বিশ্লেষণের দিকে এগোবো। এই শব্দ নিয়ে আর আমরা কথা বলতে চাচ্ছি না। এখান থেকে আমি একটা বিষয় নিতে চাচ্ছি, এইবার পড়ার ধরনটা ঠিক ওই রকম একটু মাথায় রাখতে হবে। আমরা তিন প্রকারের সাধিত দেখছি ব্যঞ্জন সন্ধি, খেয়াল করো যে স্বর এবং ব্যঞ্জন হতে পারে, ব্যঞ্জন এবং স্বর হতে পারে, ব্যঞ্জন এবং ব্যঞ্জন হতে পারে। অর্থাৎ আমরা কি এই কথাও কি বলেছিলাম নাকি তোমাদের আগের দিনে? নাকি কথা তো সব মনে হচ্ছে যেন বলা, নাকি বারবার ক্লাস হয়েছে আগে পরে তাই এরকম মনে হচ্ছে? আমরা তিন প্রকারে ব্যঞ্জন সন্ধি গঠনের ধরন দেখলাম। সাথে একটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে, যে যোগ চিহ্নের পরে যোগের বাম পাশে বা ডান পাশে কোনো একদিকে ব্যঞ্জন ধ্বনি যদি থাকে, তাহলে আমরা কি করব? ওটাকে ব্যঞ্জন সন্ধি মনে করব। আচ্ছা, এইবার আমি একটা অন্য প্রশ্ন করি, খুব টেকনিক্যাল, দেখি কে উত্তর দিতে পারো। আচ্ছা, স্বরসন্ধির ক্ষেত্রে কি যোগের পরে কখনো কার থাকতে পারবে, না পরিপূর্ণ স্বর থাকবে? পরিপূর্ণ স্বর থাকে। কার কিন্তু কখনো থাকতে পারবে না, কেন কার থাকতে পারবে না বলতে পারবা? স্যার, আগের ধ্বনির আহ কার আর পরের ধ্বনির কার মিলে স্বরসন্ধি হয় এজন্য। আহ আগের ধ্বনি কারও হতে পারে, স্বরও হতে পারে যোগের, হ্যাঁ, কিন্তু পরের ধ্বনির কিন্তু কার কোনোভাবে হবে না। পরের সব ধ্বনির হচ্ছে বর্ণ, স্বরই হতে হবে, স্বর, পরিপূর্ণ হ্যাঁ স্বর। স্বরই হতে হবে। কেন বলো তো এটা তারপরে কেন? তার কার্ড থাকলে তো সেটা ব্যঞ্জনের সাথেও যুক্ত হতে পারে, তাহলে তো মানে স্যার ব্যঞ্জন আর স্বরের কার যোগ হয়ে থাকলে যাচ্ছে। তো ব্যঞ্জনের সাথেই যুক্ত হবে এবং জি ব্যঞ্জন স্যার। আগের হয়ে যাবে। জি স্যার। তখন তো ব্যঞ্জন সন্ধি হবে, তখন তো আর তখন তো আর স্বরসন্ধি। ওটা, আমি তোমাকে কোন দিকে নিতে চাচ্ছি ব্যাপারটা বুঝতে পারছো কিনা? বিষয়টা জানা তোমাদের। আমার খুব ভালো লাগছে যে তুমি অ্যান্সারটা অত্যন্ত টেকনিক্যালি আসতে পেরেছো। ঠিক এই কারণেই আমি ওই নিয়মটা লেখার ক্ষেত্রে সবসময় বলেছিলাম যে অ কিংবা আ আকারের পরে অ কিংবা আ থাকলে, খেয়াল করছো, কখনোই কার বলিনি, কোনোটার ক্ষেত্রে আমি কার বলিনি, মনে আছে? জি স্যার। এবং ওই কারটা না বলার কারণটা বোধহয় তুমি এখন বুঝতে পারবা, যে এখন কিন্তু কার থেকে যাবে, কারণ এখন কিন্তু ব্যঞ্জন থাকবে আসলে। সুতরাং এখন আর পরিপূর্ণ স্বর কোনোভাবেই ওই আহ ইসে স্বরের যোগের পরে যদি আসে, যোগের পরে যদি পরিপূর্ণ স্বর আসে, তাহলে নিশ্চিত রূপে যোগের আগে কি থাকবে কও তো? কার থাকতে পারে অথবা না, স্বর কার থাকতে থাকতে পারে। পারে না। পরিপূর্ণ স্বর যদি আসে যোগের পরে, কার থাকতে পারবে না, তাহলে ওটা স্বরম সন্ধি হয়ে যাবে। তাহলে ওখানে কেবল ব্যঞ্জন থাকবে এবং কি থাকতে হবে? হসন্ত আকারে থাকতে হবে। দেখো তো বোঝো কিনা? ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে যদি পরিপূর্ণ স্বর পরে থাকে যোগের পরে, তাহলে বাম পাশে নিশ্চিত রূপে হসন্ত ব্যঞ্জন থাকতে হবে। এই কথাটা মাথায় ঢোকে কিনা দেখো তো। কারণ ওর সাথে যদি হসন্ত না দাও, তাহলে তো ওখানে একটা স্বরধ্বনি রয়ে যায়, আর তখনই সেটা স্বরসন্ধি হয়ে যায়। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? স্যার এক্সাম্পল দিলে মনে হয় আরো বেশি হ্যাঁ, ক্লিয়ার হবে। বুঝছি। আমরা যাই ওদিকে, চলো এক্সাম্পলে যাব। আমরা স্বরে ব্যঞ্জনে পাচ্ছি এই দেখো বলতে চাচ্ছি এই 2 নম্বরটা, তোমার পরেরটা যদি স্বর থাকে, তাহলে এটা নিশ্চিত রূপে কার হবে না, এটা নিশ্চিত রূপে কি হবে? পরিপূর্ণটা। এটি নিশ্চিত রূপে পরিপূর্ণ স্বর হতে হবে। দেখো তো, এটা কিন্তু কার হতে পারবে না, কারণ কার হলে সেটি কোথায় চলে যাবে বলো তো? ব্যঞ্জনের পরে। কার হলে ব্যঞ্জনের পরে হবে। তাই না? কার হলে ব্যঞ্জনের পরে যাবে, অতএব এটা হতে হবে পরিপূর্ণ স্বর। আর যখনই এটি পরিপূর্ণ স্বর হচ্ছে, তাহলে যোগের আগে যদি ব্যঞ্জন রাখতে হয়, এটা কি কখনো কার হতে পারে? এখানে কার, কার থাকবে না, এখানে একেবারে হসন্ত ব্যঞ্জন থাকবে। বসন্ত থাকবে। এই কথাটা কি বুঝছো এবার? আমরা এখনো শব্দ আনিনি, আমরা শুধু নিয়মটাকে উদাহরণে নিয়েছি। আমরা শব্দে যাব তখনই তুমি টের পাবা। যেমন
আমরা আহ কি কি করবো ওখানে? এই পাশে স্বর দিগন্ত। না? হ্যাঁ, দিগন্ত। দিক যোগ অন্ত, দারুণ শব্দ বলেছো। দেখো ওই দিকে কেন তোমার হর্ষ থাকতে হবে বুঝতে পারছো? কারণ পরে অ আছে। আমি কত টেকনিক্যালি তোমাকে নিশ্চয়তা দান করছি, এই কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। তুমি সুখ যোগ অন্ত যখন লিখবা, তুমি যেহেতু বুঝেছো যে এখানে যোগের পরে স্বরবর্ণ পুরোটা আছে, অতএব যোগের আগে এটাকে ব্যঞ্জন করতে হবে। দ্যাট মিন্স এই ব্যঞ্জনের সাথে আমাকে হর্ষ দিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? যদিও নিয়মে লিখে দেবে হর্ষ দিয়া, কিন্তু আমরা বলছি ওই হর্ষ তো নিয়মে লিখে দিয়েছে, তাই কিন্তু আমি মনে কিভাবে রাখবো যে হ্যাঁ ওখানে হর্ষ হবেই? তোমার মুখে সেগুলো হয়তো ঠিক থাকতে পারে, কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় লিখে সুন্দর করে ওখান থেকে নির্বাচন করে সুন্দর করে অ্যান্সার দিতে হবে, যাতে তোমার কনফিডেন্ট লেভেলটাও থাকে। ঠিক আছে, আমরা চলো উদাহরণের ভিতরে যাই। দেখো, আমরা প্রথমে নিচ্ছি স্বর যোগ ব্যঞ্জন। দেখো এই পাশে ব্যঞ্জন আছে, তার মানে এই পাশে স্বর থাকবে। এখন উচ্চারণ করছি এক। উচ্চারণে কি কয়ের সাথে স্বরধ্বনি আছে? তোমরা কি আমার মেয়েরে দেখেছো নাকি এই ব্যাচটা? কথা শুনেছি, দেখি নাই মনে কথা হয়। শুনেছো দেখোনি? তুমি একটু আসো, তোমার একটু দেখো, 1 মিনিট আসো। আসো, এই এই যে এখানে আঙ্কেল আন্টিরা আছে, আসো, হাই বলে যাও একবার, এই যে বলো হাই। হাই, দেখো ঝাল বিস্কুট খাচ্ছি। কি কি ঠিক আছে। কিছুই হচ্ছে না মা। যাও, আরো কি বেরো না কিন্তু, হ্যাঁ? ও বড় হয়ে খুব গেছে চুপ অনেক। করে। হুম, দেখো আমি যে কথাটা বলতে চাচ্ছি খুব টেকনিক্যালি খেয়াল করো, যে তুমি পড়ছো এক, পড়ার ক্ষেত্রে মনে হচ্ছে না যে কয়ের সাথে একটা হসন্ত ধ্বনি আছে? এক, কটা আটকে গেল, এক অত আর বলছি না। কিন্তু তুমি শব্দটা গঠন করে যে কি বলছো বলো তো? একচ্ছ, একচ্ছত্র। একচ্ছত্র। খেয়াল করো কতে একটা কি এসেছে? অ। একটা অ এসেছে, সেটাকে আমরা উচ্চারণ করছি ও। আমরা একচ্ছত্র না বলে একচ্ছত্র বলবো, তাই না? আচ্ছা, এই এই কথা আমি তোমাদের উচ্চারণের শীট পাঠিয়েছিলাম না, পিডিএফ ফাইল? জি স্যার। আচ্ছা, যদি করে থাকো তাহলে একটু বলতে হবে এই কটার সাথে কেন ও উচ্চারিত হয়েছে। আগে তো অ ছিল না, বলতে পারবা? বাবা, হ্যাঁ। এই বলতে পারবা যে, একজাক্ট বলতে পারবো না, একটু চেষ্টা করতে পারি। বলো তো? একচ্ছত্র, এক এবং পরে যে ছত্র, এই ধ্বনিটাকে একসাথে উচ্চারণের জন্যই হয়তো একচ্ছত্র। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা বলছো, একসাথে উচ্চারণের জন্য। কিন্তু দেখো, মুখ যোগ ছবি, তুমি কি মুখ মুখ ছবি করবা না মুখচ্ছবি করবা? মুখচ্ছবি। দেখো ক্ষয় একটা উকার হচ্ছে, খেয়াল করেছো? ওই পরবর্তী ধ্বনিটাকে উচ্চারণের জন্য। হ্যাঁ, তুমি মানে এটা হচ্ছে এই শব্দের ভিতর থেকে তুমি এটাকে ধরেছো, এবং এরকম হয় বলেই তুমি যেটা বলছো সেটি হচ্ছে ন্যাচারাল, মানে আমাদের ভাষার এই পরিবর্তনটা হয়। এখন এই পরিবর্তনকে নিয়ম আকারে কিভাবে লিখছে দেখো। নিয়ম আকারে বলার ক্ষেত্রে বলছে যে শোনো, যদি একাক্ষর একটা শব্দ, একাক্ষর শব্দ এখন বোঝো কিনা? জি স্যার, ওয়ান বলো তো? সিলেবল। অনসিলেবল, ভেরি গুড, দারুণ বলছো। মানে এক চেষ্টায় যে শব্দটাকে আমরা উচ্চারণ করে ফেলি, মুখ। বলছে একাক্ষর একটা শব্দের সাথে যদি আর একটা শব্দ যুক্ত হয়, তাহলে ওই একাক্ষর শব্দটা ডাবল সিলেবালে পরিণত হয়, মনোসিলেবাল থেকে ডাই সিলেবালে চলে যায়, অর্থাৎ তখন 2 অক্ষর হয়। দেখো এবার মুখো হচ্ছে, খেয়াল করছো? মুখ, মুখো। দেখো এক, একো। ধরতে পারছো কিনা? জি আচ্ছা স্যার, বলো তো, অবশ্যই।
বলো তো এইটার উচ্চারণ কি হবে? আরে আমার মার্কারটা না, মাউসটা না দেখার কারণে লিখতে খুব কষ্ট হচ্ছে, কারণ তার একটু টেনে ধরে। বলো। মেঘনা। এখন বলো কি হবে? মেঘনাদ হবে নাকি? মেঘনাদ। মেঘনাদ হবে, কারণ কি মেঘ আর নাদ দুটো যুক্ত। এটা কিন্তু ওই আহ, আহ, উচ্চারণের যে শীট দিয়েছি ওখানে কিন্তু এরকম একটা নিয়ম আছে, এবং খুব গুরুত্বপূর্ণ শব্দ। এটা কিন্তু ওই ধ্বনিতত্ত্বের অধ্যায়ে তোমার ইসের সময় আসতে পারে, যে এই শব্দটির উচ্চারণটা কেমন হবে, বা এর অক্ষর বিন্যাসটা কেমন হবে। হ্যাঁ, সেটি আসতে পারে কিন্তু। মেঘনাদ। দেখো তো, এই এটা কি হবে বলো তো? ঘুরোবালা। সুর ও বালা, তাই না? সুর- সুর আর বালা একসাথে যুক্ত হয়েছে। এটা এক রাত্রি গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইনও এই গল্পে একটি আছে, যেটা তোমাদের ভিন্ন সময় আসতে পারে, যে সুরবালা আমার কে না হইতে পারিত। এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, বা সুরবালা কোন গল্পের চরিত্র? না, এই প্রশ্ন কিন্তু সাহিত্যের ক্ষেত্রে হতে পারে। এক রাত্রি নামে রবীন্দ্রনাথের একটি ছোট গল্প আছে, একেবারে অল্প একটি গল্প, খুব বেশি বড় না। তোমরা চাইলে সেটি করে দেখতে পারো, খুব ব্যঞ্জনাধর্মী। আমরা এবার উচ্চারণের দিকে চলে আসি। খেয়াল করো, আমরা তাহলে বলছি এক এবং মুখ যদিও বদ্ধাক্ষর উচ্চারিত হচ্ছে, এক চেষ্টায় উচ্চারিত হচ্ছে, কিন্তু তবুও আমরা বুঝবো যে এতে আমরা স্বরধ্বনি রাখবো। কারণ এক হচ্ছে ওইদিকে নিয়ম আছে স্বর আর ব্যঞ্জন যুক্ত হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে স্বর আর ব্যঞ্জন যুক্ত হলেও আমরা তো স্বাভাবিকভাবে এই শব্দ উচ্চারণে বদ্ধাক্ষর করে ফেলি, তাই না? তাহলে এখানে কেন আমরা ও রাখবো? আমি বলতে চাচ্ছি সেই তুমি স্বরটা রাখবে, তার কারণটা হচ্ছে দেখো শব্দটা গঠন যখন হচ্ছে সেখানে যে আমরা ও উচ্চারিত করছি, ও উচ্চারণ করছি সেখানে। অতএব আমরা জানবো যে মুখ, এতে হসন্ত দেওয়া যাবে না, এক এবং হসন্ত দেওয়া যাবে না। ঠিক আলোকচ্ছটা, আমি এই তিনটে শব্দ নিয়ে বলছি কেন বলতো? বাকি যে কয়টা আছে দেখো, এই কয়টার সাথে তুমি এমনি নর্মালি তুমি এগুলোর সাথে অ, যার উচ্চারণ ও, এটা করে থাকো। দেখো বৃক এরকম উচ্চারণ নয়, উচ্চারণটা কি? বৃক্ষ। ওই যে ও আছে, অতএব তুমি জানো যে এখানে হসন্ত দেওয়ার দরকার নাই। আমি যে তিনটা নিয়ে কথা বলেছি, কেন বলেছি ব্যাপারটা বুঝছো? আলোক, এটা এরকম হয়ে যেতে পারে, কিন্তু এদিক দিয়ে আলোক ছটা নয়। এখানে কিন্তু আলোকচ্ছটা এমন করে তোমাকে এক অক্ষরে তুলে যেতে হবে, মানে একটা উচ্চারণে চলে যেতে হবে, কারণ দেখো পরে চয় ছ হয়েছে। সুতরাং ওই চটাকে উচ্চারণ করার জন্য তোমাকে কয়েকটা ওকার আনতে হচ্ছে, আলোকত ছটা নয়। আবার আলো কচ্ছটা এমনও উচ্চারণ করতে পারবে না, শ্রুতি মাধুর্য রক্ষা করবে না। ঠিক আছে, এটা হবে আলোকচ্ছটা। বানানটা কিন্তু বেশ একটু প্রয়োজন আছে, আলোক ছটা এমন কিন্তু নয়। ঠিক আছে, আমরা নিয়ম যেটা পেয়েছি, আহ তোমার সন্ধির নিয়মে যেটি লেখা আছে বলছে যে ব্যঞ্জন দীপ্ত হয়, এমন বলছে বোধহয়, যে যদি ছ থাকে স্বরধ্বনির পরে তাহলে ব্যঞ্জন দীপ্ত হয়। কিন্তু আমি ব্যঞ্জন দীপ্ত হয় কথাটিকে গ্রহণ করতে পারিনি, আমার কাছে মনে হয়েছে তা একটু ভুলকে ধারণ করে। কারণ মহাপ্রাণ ধ্বনি যদি থাকে তা কখনোই দীপ্ত হতে পারে না। দুটো মহাপ্রাণ ধ্বনি যুক্ত হয়ে কখনো শব্দ হয়েছে এরকম দেখেছো? দুটো মহাপ্রাণ ধ্বনি এমনি পরপর দুটো মহাপ্রাণ ব্যঞ্জন যদি থাকে, তাতে স্বর থাকলেও আমাদের উচ্চারণ করতে খুব কঠিন হয়। যেমন ভূধর, খেয়াল করেছো? ভূধর,
আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে। খেয়াল করো, ঘটা মহাপ্রাণ, ঘটা মহাপ্রাণ, পরপর দুটো মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করতে যে কেমন বেগ পেতে হয় বুঝছো। আর দুটো একসাথে যুক্ত হয়ে তো থাকার কোনো সুযোগ নাই, যার কারণে ক্ষীয়র উচ্চারণটা খ হলেও ভেঙে আমরা কি করছি উচ্চারণে ক এবং খ। এই কথাগুলো কিন্তু হচ্ছে আমাদের ভাষার কারণে। ব্যাকরণে এসে আমরা জাস্ট কি হচ্ছে তাই বলি, বুঝছো, কি হচ্ছে শুধু তাই বলা হয় ব্যাকরণে। আর কৌশলটা মনে রাখার জন্য একটা লজিক্যাল কজ বের করা হয় যে এই কারণে এই হচ্ছে। আদতে কিন্তু ভাষা কিন্তু তার নিজস্ব গতিতেই চলছে, ব্যাকরণ বিশ্লেষণ করে ওখান থেকে শুধু এগুলো বের করছে আর কিছু, বুঝছো, টেকনিক্যালি একটু বিশ্লেষণ করা। এবার যারা বিশ্লেষণটা মাথায় না নিয়ে খালি মুখস্থ করতে যাবে তাদের কাছে কঠিন থাকবে। আর যারা বিশ্লেষণটা মাথায় নিয়ে কাজটা করাতে পারবে তারা ভাববে আরে বাবা এ তো ডিফিকাল্ট কোনো কিছু না, নতুন কিছু পেলেও তুমি এটা বিশ্লেষণটাই যেতে পারবে। তাহলে আমরা এখান থেকে আরেকটা কৌশল বের করব, যে যদি কোনো শব্দে মাঝখানে তুমি চ ছ দেখো, যুক্ত ব্যঞ্জন চ ছ, তাহলে বোঝা যাবে যে এটা দুই দিকে এমন ভাবে আলাদা হবে, বাম পাশে যোগ স্বরধ্বনি থাকবে। দেখো তুমি যা যা আছে, ওই যে প্র যোগ সৎ প্রচ্ছদ, বৃক্ষ যোগ ছায়া, মুখ যোগ ছবি, এই কৌশলটা একটু মাথায় নাও। অঙ্গ যোগ ছেদ, অঙ্গচ্ছেদ, এটা স্যারের কাছ থেকে নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে আচ্ছা, বিচ্ছেদ কি হতে পারে কত? এখানে তো বিচ্ছেদ নাই। বিসর্গ সন্ধি হবে। না, কেন বিসর্গ সন্ধি হবে বিচ্ছেদে একটু বলো তো, তোমার নাম কি? ইভা। হুম। ইভা। এই নাম শুনতে পাচ্ছি না। ইভা। না, আসেনি, নামটা আসে নাই। যাক, মানে এই যে যে যদি বিচ্ছেদ এরকম করো, শিরচ্ছেদ, দেখো শিরচ্ছেদ, ওটা শিরচ্ছেদ না কিন্তু, তালব্য স। কিন্তু বিচ্ছেদে কি তালব্য স আছে? বিচ্ছেদে তো চয় ছ আছে। সুতরাং বিসর্গ থেকে কখনোই চ আর একটা আসে না, বিসর্গ থেকে স একটা আসে, কিন্তু ওখানে ছ থাকার কারণে সেটি তালব্য স হয়েছে, কারণ ছ তালব্য ধ্বনি। তার মানে তুমি বলা উচিত ছিল তোমার যে বিচ্ছেদও এই টাইপের, কিন্তু তখন কেবল অ এর পরে ছ না। বলতো কিসের পরে ছ হবে? কই? স্যার আরে রশির পরে। রশ্মির পরে ছ। আরে একটু কুশলী হও, তাড়াতাড়ি বল। যে বি যোগ ছেদ বলতে অ এর পরে খালি ছ না, রশ্মির পরে ছ থাকলেও তাও দিতে হয়। আমি এখানে দেখছি ও এখানে আয়ের পরে ছ আসছে, তাকে আমরা আগেই রশ্মি নিয়ে আসছি। এই যে কথা যোগ ছলে, কথা ছলে, একটা জিনিস তোমাকে যেটা বলা হলো একেবারে কমন কথা, তুমি মনে রাখবা এত কৌশল শেখার পরেও, যে চয় ছ কে আসলে ভাঙলে আমরা কেবল ছ দিয়ে এই শব্দ পাবো, আর তার বাম পাশে নিশ্চিত স্বরধ্বনি চলে আসছে। আযোগ সাধন, আচ্ছাদন। হুম। তারপরে আমরা এবার রশ্মিটা দেখি, দেখো এই যে বিচ্ছেদ আছে, বিচ্ছেদ পরিচ্ছদ, দেখো সব কয়টা রশ্মি দিয়া। অনুচ্ছেদ। হুম। প্রতিচ্ছবি আছে নাকি এখানে? ও আছে তো, প্রতিচ্ছবি। তার মানে আমরা শুরুতেই ছ দিয়ে যে নিয়মটা পেয়েছি সেটা আসলে চ ছতে পরিণত হচ্ছে। তাহলে স্বরে ব্যঞ্জনে আমরা পেলাম চ ছ। এই নিয়মটা আমাদের এখানে শেষ হচ্ছে স্বরে ব্যঞ্জনে। এইবার আমরা যাচ্ছি ব্যঞ্জনে স্বরে। দেখো আমি কিন্তু সংক্ষেপে স্বরে ব্যঞ্জনের জন্য একেবারে কমন একটা কথা নিয়ে আসলাম, কি সেটা? চ ছ। চ ছ আমরা কিভাবে ভাঙবো? যে ওটা
ছ কে নিয়ে আলাদা হবে, পরের দিকে স্বরের কারণে ছয়ের সাথে আরেকটা চ যুক্ত হবে। এই কৌশলটা মাথায় নিয়ে তুমি যে শব্দ পাবে তাকে, যদি ওই পাশে তুমি কোনো কাঁর চিহ্ন না পাও, তাহলে নিশ্চিত রূপে তার সাথে নীলিন অ থাকবে। এই নীলিন অ এর কথা কি মনে আছে? কও তো, নীলিন অ কোনটা? স্যার উচ্চারণ ব্যঞ্জন হয়, তবে দৃশ্যমান নয়। দৃশ্যমান নয়, ব্যঞ্জনের সাথে মিশে উচ্চারিত হয়, ব্যঞ্জন ধ্বনির সাথে মিশে থাকে সবসময়, সেটি নীলিন অ। যেমন কলেজ না, ক এর সাথে একটা অ আছে, কলেজ, কিন্তু জয়ের সাথে অ নাই। মনে রাখতে হবে কিন্তু এই নীলিন অ কে আমরা নীলিন ধ্বনি বলেছিলাম, সেগুলো মনে রাখতে হবে। আমরা এবার ব্যঞ্জনে স্বরে এসেছি, তার মানে যোগের আগে ব্যঞ্জন থাকবে। তার মানে এই কথায় বোঝা যায় এই ব্যঞ্জনটার সাথে কোনোভাবেই নীলিন অ ও থাকতে পারবে না। আর নীলিন অ যদি থাকতে না পারে, তাহলে নিশ্চিত রূপে ওই ব্যঞ্জনের সাথে কি দিতে হয়? হসন্ত চিহ্ন দিতে হয়। বুঝতে পারছো? তোমার কিন্তু পূর্বের অনেক জানার কাজটি এখানে কাজে লাগবে, এবং পূর্বেটাকে মনেও করতে পারছো। যদি পূর্বে জানা না থাকে, এখন জেনেও নিতে পারছো। তাহলে আমরা এবার এখানে দেখলাম যে ক যায় গতে, চ জতে, ট ডতে না, ত ড, মানে এটা আসলে এই দুইটা, ট এই দুটোতে যায়, ত দতে, আর ক যাবে পতে। হুম, এই দাগটা আর কি ভুল হয়ে গেল। এরা যথাক্রমে এখানেই পরিণত হয়। আমরা ধ্বনিতত্ত্বের জায়গা থেকে শিখেছি যে বর্গের প্রথম ব্যঞ্জন তৃতীয় ব্যঞ্জনে যাচ্ছে স্বরধ্বনির প্রভাবে, কারণ পরে স্বর আছে, এবং যে স্বরটা থাকবে সেটি কার রূপে পরের ব্যঞ্জনে যুক্ত হবে, তাই না? কার রূপে, যেমন দেখো এই যে অ আছে, ক এর সাথে অ মিশে গেছে, দেখছো? এই যে দীর্ঘি আছে, দেখো গ এর সাথে দীর্ঘি কার মিশেছে। এই যে আ আছে, অতএব এখানে গ এর সাথে এসে আ কার মিশেছে। আমরা ক কে দিচ্ছি গতে, ক চ ট ত প, সেখান থেকে হচ্ছে গ জ ড দ ব। তুমি সেটিও মনে রাখতে পারছো। আবার এটিও মনে রাখতে পারছো যে বর্গের প্রথম ব্যঞ্জন যায় তৃতীয় ব্যঞ্জনে। আবার এটিও মনে রাখতে পারছো যে এখানে যেহেতু স্বরধ্বনি পড়ে, অতএব আগের ব্যঞ্জনের সাথে নিশ্চিত রূপে হসন্ত ধ্বনি থাকতে হবে। যদি তুমি কয় হসন্ত না দাও, তাহলে কি দাঁড়াবে সেটা কও তো। তুমি দিক করো, তাতেও কোনো সমস্যা নাই। হসন্ত না দিলে ওটা কোথায় চলে যাবে? কয় আকার হয়ে যাবে, দিকান্ত। এরকম তো কোনো শব্দ নাই, তাই না? তো এটা আরেকটা কথা বলি, যে এই কথাটাও মনে রাখবা, ব্যঞ্জন যদি তৃতীয় ব্যঞ্জনে পৌঁছাতে হয়, তাহলে ওই ব্যঞ্জনে হসন্ত ধ্বনি লাগবে, হসন্ত একটা বর্ণ লাগবে এই ব্যঞ্জনে। না হলে ব্যঞ্জনটা তৃতীয় ব্যঞ্জনে না যে আকারে পরিণত হয়ে যায়, বা তারপরে যে স্বর আছে সেই স্বরের সাথে মিশে ভিন্ন কারে পরিণত হয়ে যায়। এইভাবে মনে রাখলে তোমার জন্য আর একটু সুবিধা হবে। তাহলে ব্যঞ্জন হবে কি হবে না, ব্যঞ্জন লাগবে কি লাগবে না, এই কথাটা তোমার আর ভয় আসবে না। আমরা দেখো এই টকে আমরা ষড়ানন, স্বাভাবিকভাবে তাই হয়, কিন্তু এখানে আমরা ষড়ানন যেতে পারবো না, কারণ ওর আরেকটা রূপভেদ আছে, ড। আমরা এই কথা ধ্বনি পরিবর্তনের অধ্যায়েও বলেছিলাম। দুইটার উদাহরণ ওখানে নিয়েছি, এখানে আর তিনটা উদাহরণ নিলাম। আচ্ছা দেখো তো, এই যে যেটা এ তয় হস, দেখো তুমি একে যদি এইভাবে লেখো, তাহলে কিন্তু তোমার আর হসন্ত চিহ্ন দেওয়ার দরকার নেই। কিন্তু তুমি যদি একে এইভাবে লিখতা, তৎ,
এইটারই রূপভেদ হচ্ছে খণ্ডত্ব। ঠিক আছে, অর্থাৎ এখানেও মূলত তয় হর্ষি আছে। আচ্ছা, এই সন্ধিটাকে কি আর কোনোভাবে বিচ্ছেদ করা যায়? দেখো তো, নিচে বলতে পারবো? বলো। এছাড়া তো আর হয় না। দেখো, এইটা ছাড়া এটা কি করা যায় যে সদা যোগ আনন্দ, যায়? যায় স্যার। তখন এটা কোন সন্ধি হবে? স্বরসন্ধি। কোন স্বরসন্ধি? বলে আ যোগ আ সমান আ, জি স্যার, আজও। তাই না? তাহলে দেখো, একই শব্দ তুমি দুই দিকে ভিন্ন টাইপের শব্দের মাধ্যমে তাকে ভিন্নার্থে নিয়ে যেতে পারো এবং দুইভাবে সেটি গঠিত হতে পারে। সাধারণত শব্দটি কিন্তু দুই সন্ধিরই উদাহরণ। এখন যদি তোমাকে বলা হয় নিচের কোনটি স্বরসন্ধির, কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, কোনটি স্বরসন্ধির উদাহরণ, এইরকম উদাহরণের সময় যদি সদানন্দকে রাখা হয়, আরো একটা শব্দ যদি থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে সদানন্দরে উত্তরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ ও স্বরের দিকেও যেতে পারে, ও ব্যঞ্জনের দিকেও যেতে পারে। বাকি যেটা ব্যঞ্জন আছে সেটা অ্যান্সার হবে, অথবা বাকি যেটা স্বর আছে সেইটা অ্যান্সার হবে। দেখো তো, আমার এই কথাটা কি বুঝতে পারছো? তার মানে একটা শব্দ দুই ভাবে গঠিত হচ্ছে কিনা তাও তুমি কিন্তু বুঝতে পারছো, শব্দের গঠনের বৈশিষ্ট্যটা তুমি ধারণ করো। এখন সৎ যোগ আনন্দ সদানন্দ কোন অর্থ দেয়, আর সদা যোগ আনন্দ সদানন্দ কোন অর্থ দেয়, এই দুইয়ের কোনো পার্থক্য কি বুঝতে পারো? অর্থ কি একই? না স্যার। কি পার্থক্য আছে? সদা যোগ আনন্দ, হ্যাঁ, সদানন্দ মিন্স এর মানে হচ্ছে সবসময় আনন্দ। সবসময় আনন্দ। আর সৎ যোগ আনন্দ? সৎ যোগ আনন্দ হচ্ছে ওই যে সৎ, মানে কোনো বিশেষ উদ্দেশ্যে সৎ, সত্যবাদিতার, অথবা মানে তোমার নাম কি বলো তো? আমার নাম হচ্ছে স্যার রহিমউদ্দিন। তুমি কি এর আগে ক্লাস করেছো নাকি? না, আগে ক্লাস আমার গত দুই এক ক্লাস করতে পারি নাই, আমার ভাইবা ছিল। তা তুমি এই ব্যাখ্যাটা দিলা কিভাবে, এই শব্দ দেখেই? না, শব্দ দেখে স্যার, নিজের কমন সেন্স। আমার খুব পছন্দ হয়েছে তোমাকে, এবং এইটার এইরকম ব্যাখ্যাই আমি সাধারণত করে থাকি সব সময়। এবং তোমাকে আমার, জানি না আর কারোর মাথায় এই জিনিস কাজ করেছে কিনা, অত্যন্ত সুন্দর বলেছো। অর্থাৎ সদানন্দ মানে হচ্ছে এই বেটা অসৎ পথেও আনন্দ থাকতে পারে, কিন্তু ওর আনন্দ থাকে সবসময়। আর এই সৎযোগ আনন্দ, এর অর্থ হচ্ছে এর যে আনন্দ। আনন্দগুলো থাকবে তা কেবল সৎ পথ নির্ধারিত। জি স্যার। ঠিক আছে, অত্যন্ত সুন্দর কথা বলেছো। কি নাম বললে? রহিম? জি স্যার, রহিমউদ্দিন। রহিম উদ্দিন, তুমি এইবার এই শব্দটাকে একটু বিশ্লেষণ করে সন্ধি থেকে বিচ্ছেদে এসে এদের অর্থ বলার চেষ্টা করো। এসব শব্দ কখনো আসে না পরীক্ষায়, হয়তো বা আসবে না, কিন্তু তোমার বিশ্লেষণী শক্তিটাকে বাড়াবে। আর যদি পরীক্ষায় এসে যায় তাহলে তো মনে করলা যে গেলা। তবে বানানের জন্য টন্য এসব বেশ গুরুত্বপূর্ণ। একটা সদসৎ, একটা সদাসৎ। বলো। একটা হচ্ছে সৎ যুগ, প্রথমটা হচ্ছে স্যার সৎ যুগ, সৎ অসৎ, না সৎ যুগ অসৎ, সৎ যোগ অসৎ, সৎ অসৎ, এর মানে কি? অসৎ পথের যে আনন্দ। না, এখানে আর কোনো আনন্দের ব্যাপার নাই, আমরা তো আনন্দকে বাদ দিয়ে রেখেছি। স্যার, সৎ অসৎ, সৎ, মানে এখানে হচ্ছে সৎ এবং অসৎ উভয়ই আছে। সৎ যুগ তার অসৎ। তার সদসৎ জ্ঞান আছে, অর্থাৎ সে সৎ পথের জ্ঞানও জানে, কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞানটা তার ভিতরে আছে। এলো সদসৎ।
এবার সদাসৎ কি? বলো। সর্বদাই সৎ। এ হলো সব সময় অসৎ। সদা সৎ যোগ সব সদা যোগ সৎ অসৎ। অসৎ। সদা যোগ অসৎ, অর্থাৎ আর অ উভয় মিলে আ। দেখো, সামান্য একটু আকারের কারণে শব্দ দুইটার অবস্থাটা দেখছো? উল্টে গেছে একদম। মানে উল্টে যাক বা পাল্টে যাক সেটি আমাদের কাছে বিষয় নয়, বিষয় হচ্ছে ভিন্নার্থে যাচ্ছে কোন দিকে, না? এখন তুমি এই শব্দগুলোর এইরকম সামান্যতম পার্থক্য, সামান্যতম অর্থের এরকম বিভাজনটা এখানে আছে, এটা যদি এই সদসৎ লিখে দিয়া বলে দেওয়া হয় এই শব্দের অর্থ হচ্ছে এই, আর সদাসৎ লিখে দিয়া বলে দেওয়া হলো শব্দের অর্থ হচ্ছে এই, তুমি একটু মুখস্থ রাখলা, তাতেও তোমার কাজ চলবে। কিন্তু শব্দটির গঠন কি, কোন ভাবে এসেছে, এর ভিতরে একটা আনন্দ আছে, একটা বিশ্লেষণী একটা ইয়ে আছে, শক্তি আছে। এবং যাতে করে এইরকম এই বিশ্লেষণটা যদি তুমি রাখো, তাহলে দেখবা যে তুমি অনেক কিছুকে একটু ভিন্নভাবে ভাবতে পারছো, এবং তাতে করে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও তোমার পাল্টাবে, বুঝছো? একটু আলাদা হয়ে যাওয়ার একটা বিষয় হবে। প্রসঙ্গক্রমে দেখো, একটা কথা বলি। ওই দিন এক লোক, সে আরেক লোক সম্পর্কে আমার কাছে গল্প দিয়ে বলছে যে ওই লোকটা খুব খারাপ আচরণ করে মানুষের সাথে। পরে একদিন আমার সাথেও এরকম করছে। পরে আমি তাকে বললাম যে আপনি সবার সাথে একই রকম আচরণ করবেন না। এই কথাটা কি বুঝতে পারছো কি বলছি? যে লোক গল্প দিচ্ছে সে বলছে আরেক লোক সম্পর্কে যে ওই লোকটা খারাপ আচরণ করে, এবং একদিন আমার সাথে খুব খারাপ আচরণ করছে। পরে আমি বললাম যে আপনি মানুষজন বুঝে সুঝে কথা বলবেন, সবার সাথে একভাবে সবাইরই এক কলায় মাপবেন না। এটাই তো ন্যাচারাল একটা কথা, সবাই তাই বলে থাকে, তাই না? তখন আমি তাকে বললাম, ও তাহলে আপনি আপনাকে একটু অন্য পালায় মাপেন, তাই বলতে চাচ্ছেন, তাই তো? বলছে যে কেমন? বলছে, না, আপনি তাকে বলতে পারতেন যে আপনি খারাপ আচরণ করবেন না মানুষের সাথে, সেটি হতে পারত, কিন্তু আপনার সাথে আপনি স্পেসিফিক ভাবে খারাপ আচরণ করতে বারণ করলেন, তার মানেটা কি? কথাটা কি ধরতে পারছো আমি কোন জায়গায় কথা বলছি? জি স্যার। যে আপনি তার মানে নিজেকে এক্সেপশনাল কিছু মনে করেন, যে তাকে কি বলতেছেন যে সবার সাথে সবাই এক পালায় মাপবেন না। এর মানে কি, আপনি তো বিভাজন শুরু করলেন আপনি নিজেই। তো ও লোক আমার, ও লোকের গল্প আমার কাছে দিয়ে আসলে খুব লাভ হবে কি আপনার? তো আমারে কি এর পছন্দ হওয়ার কোনো কারণ আছে? আমারে কি বলবে না যে এই লোকটা একটু বেশি বোঝে? আমার সম্পর্কে তো সেই কথাই কবে, হ্যাঁ এই লোকের কাছে কথা বললে ভাবে কি কি যেন নিজেই বেশি বোঝে আর জগতের কেউ কিছু বোঝে না। তাই না, বলো? এখন এই শব্দগুলোর ভিতর থেকে, কথার ভিতর থেকে এরকম অর্থ যদি বের হয়, খালি খালি তো বের হয় না। কেন বের হয়? বের হয় এই জন্য, ভাবনার জায়গাটায় একটা ভিন্নতা চলে আসে, দেখবা এটার সাথে সাথেই কাজ করে। যখন তোমার এই চিন্তাটাকে তুমি একটু করবে, সেটি ভালো, সেটি ভালো হবে, একটু আলাদা হয়ে যাওয়ার সুযোগ আছে। তাহলে আমরা এই নিয়মটা নিয়ে আর বেশি কথা না বাড়াই, আমরা এটা বোধহয় বুঝে ফেলেছি। হ্যাঁ, এইবার দেখো, তৃতীয় পার্টে যাচ্ছি। বলে প্রথম পার্টে ছিল কি, স্বরব্যঞ্জন। দ্বিতীয় পার্টে ছিল ব্যঞ্জন স্বর। তৃতীয় পার্টে এসেছে ব্যঞ্জন ব্যঞ্জন। তার মানে বোঝা যাচ্ছে এইবার যোগের পরে কোনোভাবেই পূর্ণ স্বর থাকবে না, নিশ্চিত রূপে ব্যঞ্জনের সাথে কার থাকবে। দেখো তো ওই কথাগুলো নিয়ে, এই উপরের ওই সিস্টেমটার কারণে তোমার এই কথাগুলো মাথায় কাজ করে কিনা, এগুলো কিন্তু সন্ধিতে লিখিত কোনো নিয়ম না। আমি তোমাকে একটা টেকনিক্যাল বিশ্লেষণটা তোমার কাছে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমার
আত্মবিশ্বাসটা ওই সময় থাকে যে না আমি এটাকে এইভাবে আলাদা করতে পারবো। দেখো একদম প্রথমটাই বলেছিলাম চয় ছ, কিন্তু এইবার আছে চ চ। চ চ এখন ওই একে যে নিয়মটা লেখা আছে, এই লেখা নিয়ম থেকে পড়তে যে একটা বিদঘুটে ভাব তৈরি হতে পারে। আমরা আগে সৎচিন্তা শব্দটিকে ধরি। এই সৎচিন্তা দ্বারা আমি বুঝি, বলছে স্যার সৎ চিন্তা যে এইভাবে লিখতে হয় তা তো জানি না, আমরা তো সৎ চিন্তা একবারেই বলে। এখন দেখো তাই আসছে সৎ আর চিন্তা, সেখান থেকে এই যে সৎ চিন্তা। এখন নিয়মটা দেখো, ওই সৎ এসে চতে গিয়েছে, পরের চ ধ্বনিতে তটা চতে গেছে। ওই কথাটাই এখানে বলেছে যে যদি যদি ত বা দহের পরে খেয়াল করো চ ছ থাকে, তাহলে এখানে চ আছে, তাহলে ত চলে যায় চতে, আর দও চলে যায় চতে। অর্থাৎ যাই থাকুক না কেন চ ছ পূর্বের দুইটাই কোন দিকে যাবে? চতে যাবে। তুমি কিছু শব্দ দেখার মাধ্যমে আরো সহজে সেটাকে বলতে পারছো। সচ্চরিত্র, শরৎচন্দ্র, দেখো শব্দটা এই যে সঠিক বানানে এইভাবে আসতে পারে যে কোনটা সঠিক বানান। এখন শরৎচন্দ্র আসলে এটাকে একসাথে লেখেন না, উনি এটা আলাদা করে লিখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ডাবল অর্ড দিয়ে লিখছেন, সন্ধিবদ্ধ করে লেখেননি, বিচ্ছেদের মাধ্যমে লিখেছেন। আচ্ছা উচ্চারণ কি হবে কত? ও আছে তো এখানে উচ্চারণ, উচ্চারণ এখানে আছে, উদ্যোগ চারণ, না? তাহলে আমরা দ দিয়ে কিছু শব্দ দেখি, দেখো উচ্ছেদ। আচ্ছা এবার বিচ্ছেদের সাথে তুমি যদি ভাবো যে স্যার তাহলে এবার বিদ যোগ ছেদ হলে সমস্যাটা কি? বলছে বিদ যোগ ছেদ, বলছে এবার ধরেন যে ওই ত বা দ আছে, আর ওটা চয় ছয় যাচ্ছে, এভাবে তো আমি ভাঙছি, কিন্তু ওইভাবে ভাঙলেই হচ্ছে না। তোমার ওখানে বিদ কি আসলে কোনো কিছু আছে? নাই, কিন্তু উত কিন্তু উপসর্গ আছে। তার মানে দুই পাশের শব্দের অর্থের যে ব্যাপারটা, অথবা তার শব্দের কোনো একটা রূপের যে ব্যাপারটা, সেটি থাকতে হয়। বিদ, এতে তো কোনো শব্দ নাই, বিদে তুমি দয় হর্ষ দিলেও কোনো শব্দ নাই, তাই না? আমি কি তোমাকে দুই নিয়মের পার্থক্যটা বুঝাতে পারলাম? তুমি যদি এদিকে ভাবো যে ওদিকে তো একও ছিল, তাই এখানে ত যোগ ছবি লিখি, ত এর সাথে তো একটা স্বরধ্বনি আছে অ, তাহলে ত যোগ ছবি তৎছবি। বলছে না, তা হয় কি করে? তৎছবি মানে তো তার ছবি, আর তার সংশ্লিষ্ট শব্দ হচ্ছে তৎ। বলতো আমি সম্পর্কটা কেন তৈরি করাচ্ছি একটার সাথে একটা, যাতে তুমি উভয় দিকে একটা পড়ার সময় আরেকটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, এবং পার্থক্যটা যেন তুমি অনুমান করতে পারো। এই সম্পর্কটা তৈরি করতে পারার মানেটা কি? মানে হচ্ছে তোমার তার তার এটার সেটার কথা মনে আছে। ব্যাপারটা কি ধরতে পারছো? ঠিক পড়ার এই আনন্দটা তোমাকে কিন্তু ধরতে হবে। তোমরা কি পড়ার আনন্দ পাচ্ছ, না আমি একা একাই খালি উপভোগ করছি? না স্যার, আমরা আছি। পাচ্ছি স্যার। না, যদি আনন্দটা না পাও তাহলে তো আসলে হবে না। আহ, মানে এই জায়গার আনন্দ কিন্তু বিরাট আর আনন্দ পেলাম এরকম না, এখানে আনন্দ কিন্তু আসলে হৃদয়ের না, মনের, তাই না? ল্যাঙ্গুয়েজ পড়ার আনন্দটা কিন্তু হৃদয়ের না, মনের আনন্দ, যুক্তির আনন্দ। হ্যাঁ, আর সাহিত্য পড়ার আরেকটা আনন্দ আছে, সেটি হৃদয়ের বা আবেগের। সুতরাং এইখানে কিন্তু একটু মনকে সজাগ রাখতে হবে, কথা বুঝছো? বোঝার জায়গাটা মনের দিক থেকে আসে। মনকে বোঝানো যায়, কিন্তু হৃদয়কে বোঝানোর কোনো ব্যাপার না।
ঠিক আছে, তাহলে আনন্দটা এখান থেকে ধরার চেষ্টা করো। দেখো, এইবার তোমার কাছে মনে হতে পারে যে স্যার এখানে বিপদ আমরা দিতে পারতাম কিনা, বিপদ দিতে পারতাম কিনা, খণ্ডত পারতাম না, কারণ বিপদ শব্দ তো এইরকম ভাবে, আর এলো অনেক বিপদ হয় তখনই বিপদ চলে। আচ্ছা, তাহলে আহ অন্য নিয়মের কথা আছে এইটা, বলো তো বিপদ জাল, সেটা অবশ্য জ দিয়ে আসবে, কারণ ওটা তো চ দিয়ে নয়, তাই না? এখানে বলছে চ ছ থাকলে সেটি চতে যায়। ঠিক পরের বারে দেখি আমরা যে শব্দটা এনেছি, বলো তো এটাকে কিভাবে তুমি আলাদা করবা? জয় জয় আকাশ আল্লাহ, কিভাবে এটাকে আলাদা করবা? এই বিপদ জাল মানে যে বিপদ এমন ভাবে আসছে তা জালের মতো ঘিরে ধরেছে, এই কথাটা একটু মাথায় নিতে হবে। আর বিপদ ঝড় কিভাবে আসবে কত? জয় ঝ, আর এদিকে কি, এটা দেখো তো, আমি কিন্তু নিয়মের দিকে যাচ্ছি না, তোমাকে ওটার বিচ্ছেদ থেকে আমি নিয়মটা বলানোর চেষ্টা করছি। বলো বিপদ জাল রে কিভাবে ভাঙবা আর বিপদ ঝড় রে কিভাবে ভাঙবা? পারবা কইতে? বিপদ তো সামনেই আছে, যে বিপদ, তারপরে ওই পাশে কি শব্দ হয় কও তো? স্যার একটাই জাল, ঝড়, আরেকটাতে এক- জাল। আরেকটাতে জাল, হ্যাঁ, একটাই ঝড় একটাই জাল। বলছে জ ঝ থাকুক যাই থাকুক, দটা চলে যাবে জতে। ঠিক এখানে যেমন চ ছ থাকুক যা হোক, আমরা তাকে নিয়ে যাব কোথায়? চতে। ঠিক এরই একটা মানে আরেকটা নিয়ম, শুধু আমরা যাব মানে চ ছতে। এই যে বিপদ ছায়া গেল, আমরা এইবার পাচ্ছি জ ঝ দিয়ে, দেখো এই যে জয়ের পরে জ, আমি একটু আগিয়ে যে বিপদের সাথে কানেকশন করে এই দুইটা শব্দ নিয়েছিলাম, বিপদ চাল আর বিপদ ঝড়। ঠিক আছে, এবং পড়ার কৌশলটা ধরতে পারলে তোমার এই দুইটা বোঝায় কোনো সমস্যা হচ্ছে না। দেখো, যদি এইটুক বোঝা যায় তাহলে আমি একটু ভিন্ন কথার দিকে যাবো। যাবো ভিন্ন কথার দিকে। জি স্যার। একটু পাও তো, এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম পড়ছে বিপদ জালে? দেখি ব্যঞ্জন দিত। হ্যাঁ বলো। ব্যঞ্জন দিত। ব্যঞ্জন দিত? কেন ব্যঞ্জন দিত? বলে স্যার দুইটা ব্যঞ্জন হয়েছে সেটা? স্যার সমীভবন। সমীভবন, ভেরি গুড, বলো কোন সমীভবন? স্যার পরাগত। পরাগত সমীভবন কেন? স্যার পরেরটা ঠিক আছে এই জন্য পরেরটা ওটা ঠিক জন্য। আছে, দেখো কত সুন্দর পড়া, বাহ, দারুণ। পরেরটা ঠিক আছে তাই পরাগত সমীভবন বলে, পরেরটা ঠিক আছে মানে আগেরটা চেঞ্জ, মানে দটা জ হয়েছে। আচ্ছা, তুমি যে যে বলেছো যে ব্যঞ্জন দিত্য, কেন বলেছো ব্যঞ্জন দিত্য? বলে ব্যঞ্জন দুইটা হয়েছে তাই। বলে ব্যঞ্জন দুইটা তো তখন ব্যঞ্জন দিতে হবে যখন একটা শব্দ থেকে দুইটা হয়ে যাবে, ফাঁকা আছে, এর থেকে এসে আমরা কি করব? পাক্কা। পাক্কা। এটা ব্যঞ্জন দিত্য, এটা ব্যঞ্জন দিত্য। আর এখানে সমান হয়েছে, এবং বিপদ ঝড়ও সমান হচ্ছে, একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ। এইটুক পার্থক্যের কারণে ওই সমীভবনের সংজ্ঞায় একটা কথা বলেছে, বলতে পারবা সেই শব্দটা কোনটা? সেই শব্দটা হচ্ছে অল্প বিস্তর সমতা লাভ করে, বলছে একটু ভিন্নতা থাকতে পারে কিন্তু তা একই লেভেলে, হয়তো অল্প প্রাণ মহাপ্রাণের পার্থক্য থাকতে পারে। এইখানে সব কয়টা শব্দ কিন্তু সমীভবনের উদাহরণ। এবং কোন সমীভবন কও তো? সব নিশ্চিত রূপে পরাগত সমীভবন। পরাগত। আমার খুব ভালো লাগছে যে এতদিন আগের পড়াটা। আচ্ছা, তুমি যে উত্তরটা দিলে সমীভবনের, তুমি কি আজকে কালকের ভিতরে সমীভবন পড়েছো বা ধ্বনি পরিবর্তন? স্যার এক সপ্তাহ আগে পড়ছি। এক সপ্তাহ আগে পড়েছো, কিন্তু টেকনিক্যাল হওয়ার কারণে কিন্তু দেখো উত্তর দিতে একটু দ্বন্দ্ব হয়।
ঠিক আছে? তো এইভাবে পড়লে অন্তত তোমার আজকের পড়াটা আরো বেশ কিছুদিন পরেও খুব কাজে লাগবে। আর একটু বাড়িয়ে যে কথা বলা যায় যে কোনোদিনই বলার কথা না। ঠিক আছে? আহ, এবং যদি বাংলার স্টুডেন্ট না হও, তাহলে দেখবা এইটার উপর ভর করে বাংলার স্টুডেন্টের সাথেও ঝগড়াঝাটি করা যাবে যে আরে বেটা এটা তুই জানিস বন্ধুদের সাথে, এটা তো এইভাবে একবার বলে দিতে পারলেই কোনো দুইটা একটা উপকৃত, আরে ও মোটামুটি বাংলা কিন্তু জানে ভালোই, ওর এই ব্যাপারগুলো পড়াশোনার ক্যাপাসিটি বেশ ভালো। এই হচ্ছে আসলে কাজ জীবনের, আর কিছু না। বুঝছো? তাহলে যাই আমরা। ত দেওয়া গেল। আমরা ক্রমান্বয়ে ত এর সাথে ব্যঞ্জনকে নিয়ে আসছি। আমি এটাকে একটু বর্ণানুক্রমিক করার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের ঠিক স্বরসন্ধি যেমন ছিল এরকম করে মনে রাখার একটা কৌশল আমরা চেষ্টা করেছি এখানে। যেমন দেখো, ত দ এর পরে আমরা প্রথমে চ ছ নিয়েছিলাম, চ ছ এর পরে এবার জ ঝ নিয়েছি, ঝ ঝ এর পরে এবার ড ড নিলাম। দেখো, ডতে যে কি হচ্ছে, নর্মালি যেটা থাকবে সেটাই ডাবল হয়ে যাবে। এটা তুমি বুঝছো? তার মানে তটা ডতে যাচ্ছে, এবারও সমীভবনই হচ্ছে। এরকম করো না, এবারও তাই হচ্ছে না? চারেও তাই, দেখো তিনটা ত দ আছে। আমরা এগিয়ে যে এবার তালব্য শ নিয়ে আসি। খুব গুরুত্বপূর্ণ এই শব্দ কয়টা বানানের জন্য। এই 4 নম্বর নিয়মের শব্দ কয়টা বানানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? চলশক্তি। আচ্ছা বলো তো এবার তাহলে চলচ্চিত্র কিভাবে হচ্ছে? বলো কোন নিয়মে পড়ছে চলচ্চিত্র? স্যার চলযোগ চিত্র প্রথমটা। ত এর প্রথমটা। ত এর ত পরে এর পরে চ থাকলে, ত দ এর পরে চ থাকলে সেটি ওই পাশে যে চতে পরিণত হয়, আর পরের চ আছে বিদায় দুটোই চ হয়েছে না? চলত যোগ চিত্র। এখন এই দিকটা দেখে আবার এদিকে হলো শক্তি। এখন দেখো, তালব্য শ কোথায় চলে যায়? ছতে। এইটা কিন্তু একটু ভিন্ন জায়গায় গেছে, পরের ব্যঞ্জনটা চলে এসেছে পরিবর্তন হয়ে। অর্থাৎ তুমি চ ছ দেখলেই ওই যে প্রথম জায়গায় যেটি বলেছিলাম যে চ ছ দেখে এখন একদিকে ছ নাও একদিকে স্বর নাও, সেটি তো অন্য জায়গায়। এটা কিন্তু ব্যঞ্জনে ব্যঞ্জনের নিয়মে কিন্তু ভিন্ন রকম। খেয়াল করো। 3বার আমরা ভিন্নতা পাচ্ছি। প্রথমবারে স্বরের সাথে চ ছ, দ্বিতীয়বারে ব্যঞ্জনের সাথে চ ছ, তৃতীয়বারে ব্যঞ্জনের সাথে চ ছ চলে আসছে। দেখো, এইবার কিন্তু পরেরটা পরিণত হয়ে এসেছে চ ছ, এবার দুই পার্টে পার্ট হয়েছে, একটা তালব্য শ আর একটা ত। উচ্ছৃঙ্খল, খুব গুরুত্বপূর্ণ বানান। মনে হবে কেমন যেন, কিভাবে যে লিখবা, যদি এর ভুল লেখা হয় তাহলে কত ভঙ্গিতে যে ভুল হতে পারে তার কোনো শেষ নাই। বুঝছো? তাহলে কখন তোমার ভুল হবে না? যখন তুমি এর বিচ্ছেদ এবং বিচ্ছেদ পরত গঠন তোমার কাছে পরিষ্কার। ঠিক আছে? তাহলে আমরা এগিয়ে যাই আবার। দেখো, এই এখন কি একটু নিজেদের ভিতরে এই ব্যাপারটার একটা ধারণা এসে যাওয়ার কথা যে কোন ভঙ্গিতে আমরা পড়ার চেষ্টা করছি? খেয়াল করো, এই শব্দটা উদ্যোগ উদ্ধৃত যখন হবে তুমি কিন্তু এটাকে বলে ফেলতে পারো উদ্যোগ ধৃত, তাহলে কিন্তু বিপদ। উদ্যোগ ধৃত বলে ফেললেই বিপদ। কারণ তোমাকে মনে রাখতে হবে এখানে ধোয়া থাকে না, এখানে ধোয়া উৎপন্ন হয়। ঠিক আছে? ধোয়াটা এখানে থাকে না, বাকি কটা তোমার ভুল হবে না। কারণ তুমি উদ্যোগ ধত কোনোদিনই বলবে না।
তুমি উদ্যোগ ধার কোনোদিনই বলবে না। এটা নর্মালি মুখে উদ্যোগ হার, উদ্যোগ হত, উদ্ধত, এটা। কিন্তু উদ্যোগ ঋত না বলে উদ্যোগ ধৃত বলে ফেলবে। এই শব্দটা কি? এখানে ত দ তো আছে, এরপরে বলতে হ থাকলে দয় ধ হয়ে যাচ্ছে না? অর্থাৎ ত দ যায় দতে আর হ যায় ধতে। এই হলো লিখিত নিয়ম, কিন্তু আমরা শব্দের বিশ্লেষণ করে ওই কথাকেই বের করতে পারি। উদ্যোগ ঋত আর উদ্যোগ ধৃত, এটা একটু আমাদের কাছে এখানে গুরুত্বপূর্ণ, আমরা যেন এটা ভুল না করি। বাকি কয়টায় কোনো সমস্যা নাই, কারণ পদ যোগ ধতি তুমি কোনোদিনই বলবে না, আর তদ যোগ ধৃত কোনোদিনই বলবে না। এগুলো এমনি নর্মালি তোমার এরকমই থাকবে। এই শব্দটা কিন্তু খুব ভাবেই মাথায় রাখতে হবে, আমরা যেন ভুল না করি। আমরা তদয়ের প্রায় একটা ইসে আসছি আর কি, যেহেতু ল পর্যন্ত চলে আসছে। তবে এই লটাকে বোধহয় তোমাদের শীটে যখন পিডিএফ দেওয়া হবে ওখানে বোধহয় ল এরটা আগে আসার কথা, অর্থাৎ তালব্য শ তো আসলে ল এর পরে, বইয়ে এইরকম ভাবেই আছে, বুঝছো? কিন্তু আমি ওই যে বর্ণানুক্রমিক সাজিয়েছি বিধায় ল কে আমি হয়তো আগে দিয়ে ফেলতে পারি, যে এবার তদয়ের পরে ল, তারপরে তদয়ের পরে তালব্য শ, তারপরে তদয়ের পরে হ, কারণ তালব্য শ এর পরে যে হ, তাই। এবং তাদের লও দুটো হচ্ছে, এবং তাতে তুমি আবারও সেই সমীকরণের নিয়ম পাচ্ছ। দেখো সবই আছে, কিসের পরে কি থাকলে কি হয়, আর কি থাকলে কি না হওয়ার থেকে হ্যাঁ, শব্দ গঠিত হয়ে তা হচ্ছে। অতএব এই থাকলে এই হয়, দুই দিকের বিচ্ছেদের মাধ্যমে তুমি এটা পারবে। তবে এইটার জন্য তোমাকে কিন্তু এখানে যত শব্দ আছে শব্দগুলোকে একটু বসে পড়ে এর বিভাজন গুলো একটু মাথায় নিতে হবে, বুঝা হচ্ছে? তাতে করে একটু সুবিধা হবে। 7 নম্বর দেখো, আমরা মনে আছে স্বর ব্যঞ্জন পড়ার পরে ব্যঞ্জন স্বর পড়ছিলাম, প্রায় সেই নিয়মের কাছাকাছি। কিন্তু ওখানে ছিল কিন্তু ব্যঞ্জন স্বর, এবার কিন্তু ব্যঞ্জন ব্যঞ্জন, ওখানেও তৃতীয় ব্যঞ্জনে যায়, এখানেও তৃতীয় ব্যঞ্জনে যায়, কিন্তু এবারটা একটু ভিন্ন, এটা যোগের পরে আর ব্যঞ্জন ধ্বনি থাকছে না, এই স্বরধ্বনি থাকছে না। দেখো একই কথা, খালি যোগের পরে কি আছে সব, যে যোগের পরেও ব্যঞ্জন ধ্বনি, একটু ভিন্নতা কাটে। কিন্তু ওই বর্গের প্রথম ব্যঞ্জন, বর্গের তৃতীয় ব্যঞ্জন, সেগুলো সব ঠিক আছে। এখন ওই অঘোষ অল্প প্রাণ প্রথম ধ্বনির পরে এইসব কথাবার্তা কিন্তু আমাদের জানা আছে। আমরা বর্গের প্রথম ব্যঞ্জন বললেই বুঝতে পারি ওটি অঘোষ অল্প প্রাণ, আর তৃতীয় ব্যঞ্জনে গেলে বুঝি ঘোষ অল্প প্রাণে যাচ্ছে। ওই যেখানে লেখা আছে দেখো, বর্ণটি ঘোষ অল্প প্রাণে যায়। তুমি প্রথম থেকে তৃতীয়তে যায় এটি মনে রাখছো। হুম। আর তাও এবার কি বলছে কখন, বলছে পরের ধ্বনি যদি ওই ঘোষ এবং, অর্থাৎ 3 4 যদি থাকে, এখানে লিখে দেওয়া আছে, অর্থাৎ ঘোষ অল্প মহা দুটোই থাকলে, দুটো যে কোনোটা থাকলেই ওটা নর্মালি ওইদিকে যাবে। তুমি দেখো বিচ্ছেদ গুলো দেখলেই বুঝতে পারবা আরো সহজে, যে এখানে বাক আর দেবী শেষেরটা যেটা আছে, যে দটা ঘোষ কিন্তু অল্প প্রাণ, আবার বাক বিধি দটা ঘোষ, বটা ঘোষ কিন্তু অল্প প্রাণ, কিন্তু ধারাটা দেখো ঘোষ কিন্তু মহাপ্রাণ। ঠিক আছে, ঘোষ মহাপ্রাণ দিয়ে বোধহয় এখানে এই একটাই আছে। আর তারপরে তো তোমার এই যে জ আছে, র আছে, জ, হ্যাঁ, র দিয়ে কি কোন শব্দ এখানে আছে? র দিয়ে কোনো শব্দ দেখছি না তো। ধরো র দিয়ে হতে পারে পরে আছে, যেমন তৎ যোগ রূপ, ও এই যে আছে তৎ, এই যে পরে আছে, মানে থাকবে সবাইকে দিয়ে।
কিন্তু আমাদের শব্দগুলো একটু পড়তে হবে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এটা। দেখো, এই কারণেই কেবল কখনো কখনো তোমরা উদ্যোগকে এভাবে লেখা দেখে থাকো, ওই যোগটা থাকে আর তটা দ হয়, তটা এখানে দ হয়, উদ্যোগ। দেখছো? আর যখন যুক্ত করে দেওয়া হয় তখন জটা জ ফলায় পরিণত হয়। তা বেশিরভাগ ক্ষেত্রে আর কি জ এভাবে যখন আরেকটার সাথে যুক্ত হয়, জ আসলে ফলাতেই পরিণত হয়। এবং তুমি এরকম তো অনেক শব্দ দেখবা, যেমন পরিহার্য জ, পরিহার্য। ঠিক আছে? তারপরে কি আছে? ওই দেখো জ, ওখানে আবার ফলার জ, মানে কি বলে ওখানে তোমার জতেই আছে, কিন্তু মধুর যোগ জ, এখানে জ কোথায় পরিণত হয়ে যায় বলো তো? মধুর যোগ জ, এখানে কি জ ফলায় পরিণত হয়? না স্যার। দেখো, ওইটা আসলে রয়, রয় জ ফলা, কিন্তু রটা ওখানে রেফে যাচ্ছে, জটা পরিপূর্ণ রূপ ধারণ করে যাচ্ছে। এই, তাহলে ইতিহাস, এখান থেকে যদি ইতিহ যোগ জ বলি, এবার কি হবে? এবার জফলা জটা, হবে। এবার জ ফলা হবে। হ্যাঁ, কারণ ওখানে হয়ের সাথে জ ফলা যাচ্ছে, এই কখনো কখনো এটা জ ফলায় যাচ্ছে, কখনো কখনো এটা জতে যাচ্ছে। বুঝছো? এই কারণে উদ্যোগ ওইভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়। এখন স্যার তুমি তো বলো। স্যার বাংলা ব্যঞ্জন সন্ধির যে নিয়মটা ছিল আর এখানের যে নিয়মটা, স্যার এই দুইটার ভিতরে ডিফারেন্স আছে কোনোটা? স্যার ছোট বাংলা যোগ দা। ব্যঞ্জনের সাথে ডিফারেন্স তো, বাংলা ব্যঞ্জনে বলছে এক জায়গায় যে ওটা তোমার পরের ব্যঞ্জনটাকে একটা লোপ হয়ে যে আবার পরেরটা দীপ্ত হচ্ছে। ঠিক আছে? আহ, কিন্তু যেমন দেখো যে আর যোগ না, আর না, ওখানে এই যে যে শব্দগুলো রেখেছিল সেটির সাথে এটার পার্থক্য হচ্ছে এখানে তোমার একটা স্পেসিফিকেশন আছে, ওই আহ, অল্প, মহা, ঘোষ, অঘোষ, এইরকম একটা সারির একটা ব্যঞ্জনের একটা জায়গা আছে। আর ওখানে একটা একটা ব্যঞ্জন দেখো, র দিয়ে তার সাথে থাকা কতগুলোকে নিয়েছিল। তুমি যদি ধরো যে এদিকে তৎযোগ জন্য, তৎজন্য হচ্ছে স্যার জ, তো ডাবল হলো। ওদিকে আর যোগ না, আর না, জ, ন তো ডাবল হচ্ছে। ওখানেও তো সমীভবনের নিয়মে হয়েছে, এখানেও সমীভবনের নিয়মে হয়েছে, মনে আছে? ওখানে কিন্তু সেই কথা ছিল যে বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়ম অনুযায়ী হয়, আমরা এখানে এসে তৎসম ব্যঞ্জন সন্ধির সাথে সমীভবন মিলিয়েছি। জি স্যার। সে সেদিক থেকে কথায় কোনো সমস্যা নাই। এখন তুমি ধরতে চাচ্ছ যে এটিতে বাংলা ব্যঞ্জন আর এটিতে তৎসম ব্যঞ্জন, আমি সেই কথাগুলো কিভাবে বুঝতে পারি? যে ব্যঞ্জন তো ঠিক আছে, ধরতে পারলাম, কিন্তু বাংলা ব্যঞ্জন আর তৎসম ব্যঞ্জন, এই পার্থক্য, এই বিভাজনটা আমরা কিভাবে বলবো? যেমন আমি তোমাদের বাংলা স্বর আর তৎসম স্বরের পার্থক্য দেখিয়েছিলাম, মনে আছে? জি স্যার। যে এখানে দেখো স্বরের রূপান্তর হয়, আর ওখানে দেখো স্বরের রূপান্তর না হয়ে ওটা আউট হয়ে যায়, বা একটা রয়ে যায়, আগেরটা রয়ে যায়, বা পরেরটা রয়ে যায়। তাই তো? কিন্তু এই জায়গাটায় তোমার ওই বর্ণের, বর্ণের খালি কি ছাড়া, আহ অল্প মহার সম্পর্ক ছাড়া, যেমন দেখো সব জায়গায় ত, দ, ওই যে অঘোষ ঘোষ আছে, এবং ওরা গেলে ওরা নর্মালি যা যা আসছে পরে আহ, সেই দিকেই চেঞ্জ হচ্ছে। আহ, অল্প মহা চ, ছ থাকলে একটা নিয়মে আছে, কিন্তু ওই দিকে যে জায়গাগুলো ছিল কেবল একটা লোপ হয়ে চলে যে, যেমন আরেকটা ওদিকে যুক্ত হচ্ছে, তুমি যে পার্থক্যটা রাখতে পারছো। যেমন যেখানে ছিল নাথ যোগ জামাই,
স্যার হ্যাঁ, ওই স্যার প্রথম যে নিয়মটা আছে বাংলা ব্যঞ্জন সন্ধির, স্যার এক্সাক্ট সেম এই 7 নম্বরটার মতোই। স্যার প্রথমে ঘোষ ও পরে ঘোষ ধ্বনি থাকলে প্রথমটি ঘোষে পরিণত হয়, ছোট যোগ দা ছোট দা। সোরদা, সোর যোগ দা সোরদা, ওই যে ট যাচ্ছে ডতে, জি ট স্যার। যাচ্ছে ডতে, সেটা এর সাথে যাচ্ছে। এখন বললাম তো যে এর সাথে তার সংযোগ আছে সব সম্পর্কে, সব জায়গা থেকে সম্পর্কিত। কিন্তু আহ তৎসমের আর বাংলার এর বিভাজনকে, এটাকে কোন কারণে আলাদা করা হয়েছে সেটির জায়গাটায় একটা জায়গা এটি বলা যাচ্ছে। এই শব্দগুলোর যে ওই যে সাধু ভাষা তৎসম শব্দবহুল একটা কথা আছে না, যে গাম্ভীর্য আছে, গুরু গম্ভীর যে ভাব আছে, জি স্যার। কথা কি ধরতে পারছো? জি স্যার। ভাষার জায়গা থেকে এই শব্দগুলোর যে আলাদা বিধি, আলাদা একটা ভঙ্গি, ওই শব্দগুলোর সেই ভঙ্গি না। ওই শব্দগুলো অপেক্ষাকৃত চলিত ভঙ্গিতে ব্যবহার্য, যার কারণে ওই শব্দগুলোকে ওই দিকে আমরা ধরতে পারছি। যেমন আমরা যখন মাথার কথা বলবো আর যখন মস্তকের কথা বলবো, তখন একটা চিন্তা থেকে আসে না যে এটা সাধু ভাষার, অর্থাৎ তৎসম শব্দবহুল, জি স্যার। আর ওটা চলিত ভাষা। ঠিক এইরকম জায়গা থেকে ওই জায়গাটার বিভাজন আলাদা আছে। আর একটা জায়গায় বিভাজন আছে যে বাংলা ব্যঞ্জন সন্ধিতে ওই একইভাবে স্বরের লোপ হয়, স্বরের লোপ হয়ে যায়। যেমন ওই যে নাতি যোগ বউ, নাত বউ ছিল, কাঁচা যোগ কলা কাঁচকলা ছিল, খেয়াল ওই যে আ লোপ হচ্ছে, পূর্বের স্বরের লোপ হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা, পূর্বের স্বরের লোপের যে জায়গাটা, এটা তৎসম ব্যঞ্জনের ভিতরে এরকম করে পূর্বের স্বরের লোপ, মানে এই যে ব্যঞ্জনে ব্যঞ্জনে যেটা, এর ভিতরে নাই। আবার স্বরে ব্যঞ্জনে যেটা, সেখানে পূর্বের স্বরের লোপ হচ্ছে না, কিন্তু পরের ব্যঞ্জনকে দ্বিত্ব করছে। খেয়াল করো যে প্রতিযোগ ছবি, তারপরে অনুযোগ ছেদ, ওখানে কিন্তু তুমি পূর্বের স্বর থেকে কোনো যোগের আগের স্বরকে লোপ করতে পারছো না, কিন্তু পরেরটা দ্বিত্ব করছো। বুঝছো? এই যে বিভাজন ওখানে থেকে এখানে আছে, কিছুটা ভিন্নতা আছে। তবে এই শব্দগুলো ওই ঘরানার, অর্থাৎ মৌখিক বা চলিত রীতির, তদ্ভব রীতির, তদ্ভব শব্দের। আর এগুলো অনেকটা সাধু রীতির শব্দ, এবং যেগুলো তৎসম শব্দ, তাই তার রূপান্তরের জায়গা থেকে এদের নিয়মটা এরকম হয়েছে। শব্দ গঠনের জায়গা থেকে সম্পর্ক দুই দিকেই প্রায় ধরন একই রকম। এই স্বরসন্ধি আলাদা করতে যে মনে আছে, দুইটা তিনটাকে আলাদা করতে পারি নাই বিধায় বলছিলাম যে দেখো এইভাবে স্বরসন্ধিতে ঘটনা একেবারে একই। এখন এই শব্দ তোমাকে একটু মনে রাখতে হচ্ছে যে এরা তৎসম স্বরসন্ধি আর ওরা বাংলা স্বরসন্ধি, এই কথাটা কি মনে করতে পারছো? জি স্যার, শাঁখারি, হ্যাঁ, রূপালী আর রূপালী। শাঁখারি। জি স্যার। হ্যাঁ, এটা বলেছিলাম এই কারণে, কারণ ওই সম্পর্ক তো আছে দুই দিকেই। এরা শব্দ ওই, শুধু সেই বিভাজনই সেখানে আমরা রাখতে পারছি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এগুলো আসলে অধিকক্ষণ বা অধিকবার পড়তে পড়তে তখন যখন তোমার পরিচিতিটা পরিপূর্ণরূপে হবে সব দিকে, তখন দেখবা যে একটু ছোট হয়ে আসছে, গুছিয়ে আসছে। একবার দুইবার গেলে তো একটা নতুন জায়গায় যাওয়ার রাস্তাটা খুব বেশি করে পরিচ্ছন্ন থাকে না, যে এমনি একটু থামতে হয়, ও এবার এই দিকেই তো, হ্যাঁ তাই তো, এই দিকেই তো গিয়েছিলাম। কিন্তু কয়েকবার যাওয়ার পরে দেখবা ও তুমি ওখানে বসে আগে থেকেই প্ল্যান করে ফেলবে, এই দিক দিয়ে যাবো না ওই পাশ দিয়ে যাবো, কাজ আমার কোন কোন দিকে আছে, ওই দিক দিয়ে গেলে কাজ সহজে হয়, এই পাশ দিয়ে বের হয়ে আসতে পারবে। বলো, প্ল্যানটা ঠিক এরকম হয় না? প্রথম দিকে কিন্তু তোমার একটু কঠিন একটা বিষয়, বা একটু সময় একটু কালক্ষেপণ করতে হয়। আস্তে আস্তে এত সহজ হয়ে যাবে, যেটা তুমি 3টে ক্লাসে পড়বা, দেখবা যে তুমি এটা পড়তে তোমার হয়তো আধা ঘন্টা টাইম লাগবে, খালি কি বের করে যাওয়া। দেখো এর তো তো জানা আছে, তো এর তো জানা আছে মানে কি, এখন তুমি নতুন কোন শব্দ আসলেও তা তুমি তৈরি করে ফেলতে পারবে, ভেঙে আলাদা করে দুই দিকে ঠিক হচ্ছে না না হচ্ছে তাও তুমি পেরে যাবে। এরকম একটা বিষয় তৈরি হবে এখানে। 8 নম্বরে
কথায় একই, যে এটা ওইগুলো থাকলেও নাসিক্য যা আছে ওই ব্যঞ্জন ওই বর্গেরই নাসিক্যে যাচ্ছে। দেখো দিক আর নির্ণয় বলতে তা দুই দিকেই যেতে পারে, হয় নাসিক্যতেও যায় অথবা তার তৃতীয় ব্যঞ্জনেও যায়, কিন্তু একটা কথা শেষে বলা আছে যে এক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বেশি প্রচলিত। এই যে বাংময়, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে একেবারে বাক্যে মুখরিত হয়ে ওঠা। আমরা এটাকে আসলে ব্যঞ্জন নাসিক্যটার দিকেই বেশি ব্যবহার করব, সেই কথাটাই লেখা আছে, তবে এই দুটোও কিন্তু গ্রহণযোগ্য। আছে এই সেই একই ক, একই দ, যা বর্গের আহ বলছে এখানে দুটের যে কোনোটা থাকতে পারে প্রথম ধ্বনি। হ্যাঁ, দেখো বর্গের প্রথম ধ্বনির পরে উই ও ম থাকলে তৃতীয় ব্যঞ্জনে যায়, কেবল প্রথম না, এখানে বোধহয় ওই কথাটাও লিখলে হতো যে কেবল আহ, না, এখানে এই জিনিসটা একটা ভুল হয়েছে, কথা হচ্ছে এটা আসলে দয় হওয়া হবে, এটা আসলে খণ্ডত হবে। আমি এটা একটু করে দিই, রাখো। এটা এই ভুলটাতে রয়ে গেছে, এটা খেয়াল করা হবে। লেখার সময় আর কি ভুল করে গেছে। ওই তটা থাকলে ওটা হয় দতে যেতে পারে, অথবা যেহেতু ম আছে নাসিক্য, তাই ত থ দ ধ দন্তন নতে যেতে পারে। কিন্তু আমরা একটা এখানে কথা নিয়েছি যে এক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত। দেখো প্রচলিত আরেকটা কিন্তু ভুল না, প্রচলিত এটা বেশি। তাহলে এই শব্দগুলো এখন তোমার কাছে পরিচিত হলো এবং সহজ, এটা পারবে, কোনো সমস্যা নেই। আমি একটু প্রত্যেক শব্দ নিয়ে কথা না বলে কেন এগোচ্ছি জানো? আমি টার্গেটটা রাখছি যে তোমাদের আজকে ব্যঞ্জন বিসর্গ সন্ধিটা নিয়েও একটু কথা বলে দেওয়া যেতে পারে কিনা, তাহলে ভালো হবে। কারণ আগের দিনও একটু সময় নিয়ে আমরা বিসর্গ সন্ধিটা আজকে কথা বলে সারবো। আগের দিনও আমরা বৈদ্যুতিক গোলযোগের কারণে একটু সময়ই করেছি, পরে ধর কারেন্ট আসে নাই বা এদিকে বেশ আবহাওয়া খারাপ ছিল। দেখো এখানে আমরা ত দয়ের পরে চলে এতক্ষণ ওইদিকে কিসে ছিলাম আমরা? বর্গের প্রথম ব্যঞ্জন গুলোতে ছিলাম। সেইখান থেকে বের হয়ে এবার আবার নতুন করে একটা চ জ, এরপরে নাসিক্য ধ্বনি থাকলে ইওতে যায়। কারণ ইওটা কেন যাবে বলতে পারবা? কারণ ছ বা জ ওরা তো ওই বর্গের নাসিক্য ধ্বনি হচ্ছে কে? ইও, যার কারণে শব্দগুলো ইওতে চলে যাচ্ছে। এটা যাচনা করা, এই দেখো যে ইওর উচ্চারণ যে নিয় করে, এখান থেকে আর কি আমাদের এটা আসছে, কিন্তু এদিকে আর ইওর উচ্চারণ নাই। রাগনি আর এটা বলছি না, কিন্তু আমরা এটার উচ্চারণে একটা চন্দ্রবিন্দু রাখছি। যোগ্য বলতে যে চন্দ্রবিন্দু রাখছি একটা। গুরুত্বপূর্ণ শব্দ বিভাজন করলে যে দন্তন্য হয় একটু মাথায় রাখতে হবে। আর এই দন্তন্য থাকার কারণেই জয়ের সাথে ওই দন্তন্যটা জয়ের কারণে জ যে তালব্য বর্গীয়, সেই তালব্য বর্গীয় নাসিক্য ধ্বনিতে চলে আসছে। তাহলে চ জ দুটোতেই এরপরে যদি নাসিক্য ধ্বনি থাকে সেটা ওই বর্গীয় নাসিক্য ধ্বনিতে আসে। গুরুত্বপূর্ণ সবই, 10 নম্বরও খুব গুরুত্বপূর্ণ। দেখো এইবার এখানে আরেকটা ব্যাপার আছে। একটু এতক্ষণ ত থেকে তুমি দতে গেছো, কিন্তু এইবার কিন্তু দ থেকে ততে আসবে। দেখো ত থেকে দতে আসবে, বলছে এবার দ ধয় এরপর, অর্থাৎ আগে দই থাকবে এবার। আর এই যে তৎসম, তৎকাল, হম, খুত পিপাসা, দেখো তোমার কাছে একটু মনে হতে পারে যে স্যার এটা যে দতে যাব না ধতে যাব।
কোন ভাবে এটা মনে রাখা যেতে পারে বলো তো? এটা দতে যাবা না দতে যাবা? যেমন এখানে তো বলছে যে যোগের আগে দয় হস বা ধয় হস। তো আমি এটা দয় হসে যাব কি আর ধয় হসে কিভাবে যাব? অতএব এই ক্ষুধা তো ক্ষুধ পিপাসা মানে কি বোঝা যায়? ক্ষুধা এবং পিপাসা। এখন ক্ষুধা নট ক্ষুদ্র। ক্ষুধ পিপাসা মানে কিন্তু ছোট পিপাসা না। কেউ যদি বুঝে ফেলে যে ক্ষুধ পিপাসা মানে যে ছোট পিপাসা, তাহলে কথা ভিন্ন। তা নয়। ঠিক এই কারণে খুদ বাইরস্যু দ খুদ মানে ক্ষীয়রস্যু দ আর কি। খুদ মানে কি? খুদ এসেছে আসলে ক্ষুদ্র থেকে, মানে খুদ থেকেই ক্ষুদ্র এসেছে, তাতে আমরা বুঝি ওই খুদ মানে হচ্ছে ছোট। আর এই খুদ হচ্ছে ক্ষুধা, খাওয়ার ইচ্ছা। যে ক্ষুধা থেকে মানে ক্ষুধা শব্দটি এই ধাতু থেকে এসেছে। ধাতু বলা যাবে না বোধহয়, এটা আসলে প্রাতিপদিক। ক্ষুধাটা প্রাতিপদিক হবে, নাম শব্দ হবে। আমরা সেটা আবার প্রকৃতি প্রত্যয় নিয়ে যখন কথা বলবো তখন বুঝবো, ওইদিকে এখন না যাই। তাহলে এই দেখো হৃৎপিণ্ড, কেন হৃৎপিণ্ড বানানে দ হবে না? তুমি তো হৃদয় বানানে দ লেখো, কেন হৃদয় বানানে দ লেখো বলতে পারবো? আর হৃৎপিণ্ড বানানে কেন দ হবে না? দেখি কুশলী হয়ে বলা যায় কিনা। বা হৃদকম্প, এখানে হৃৎপিণ্ড সাথে আছে। একটা অ আছে, এ কারণে কি? হ্যাঁ, হৃদয় বানানে সাথে একটা ও আছে, মানে এটা হলো হৃদ। দেখো, তুমি যদি লেখো হৃদ যোগ অয়, ওই তটা দতে যাইয়া অয়তে যায়, তখন দয় হয়। আর হৃৎপিণ্ড যেটা দেখো, আর পিণ্ড যে অঘোষ ধ্বনি সেটা বুঝছো প, প তো পরে অঘোষ ধ্বনি আছে। অতএব ওই পয়ের কারণে দটা এবার চলে যাচ্ছে খণ্ড ততে। এখানে তো হৃদকম্প আছে, আমরা পিণ্ড নিয়ে না নিয়ে কম্প নিয়েও কথা বলতে পারি। তত্ত্ব, তত্ত্ব, খেয়াল করো একটা জিনিস। এই যে তত্ত্বতে যে তদ, তুমি যদি এইটার বিশ্লেষণটা একটু এরকম করতে চাও যে তদ যোগ তয়ব, আমরা কিন্তু এমন কোন একদিন করেছি। এখানেও কিন্তু ত তয় ত ব হয়, কিন্তু আমরা এই যে অঘোষ ধ্বনি থাকলে সেটা ততে যায়। কোন ধ্বনিটা? ঘোষ ধ্বনিটা। এরপরে অঘোষ ধ্বনি থাকলে ওই দ ধ, কিন্তু পরে আমরা অঘোষ ধ্বনি নিয়েছি কাকে? ত। ত থ এরা অঘোষ, আর দ ধ এর পরে যে এরা হচ্ছে ঘোষ। তাই বলা হয়েছে দ ধ বা ঘোষ ধ্বনি থাকলে, কিন্তু সেই কথাটা আর কি বলি নাই, দয় হর বা ধয় হর বলা হয়েছে। এরপরে অঘোষ ধ্বনি থাকলে, এখন অঘোষ ধ্বনি সেটা দেখো, ক ছিল অঘোষ, প চ এটা আহ প ছিল অঘোষ, আবার ত ছিল অঘোষ। তাহলে এখানে ক আছে, ক অর্থাৎ কে কে থাকতে পারবে? ট, ট দিয়ে হয় না, ক, প, ত দিয়ে আমরা এখানে পাচ্ছি, তিনটে দিয়েই আছে। আর আহ, আর আর আসলে তোমার তালব্য বা মূর্ধা, এরা আসলে দিয়ে উদাহরণ তো নাই। তালব্য বা মূর্ধা দিয়ে উদাহরণ নাই, আমরা দিতেও পারছি না। যদি সামনে পড়ে তাহলে হয়তো বিশ্লেষণ করে আমরা তাকে নিতে পারবো। আর একটা জিনিস ওই উপরটার ওইটার সাথেই বলতে চাচ্ছিলাম যে তৎসম যখন আছে, দেখো
তৎসম, এই যে কই তৎ যোগ সম, আর এদিকে তৎ যোগ তয়। কি কারণে এটা? কারণ আমরা আগে আগে আমরা ঘোষ ধ্বনি বা দয় হর্ষ ধয় হর্ষ নিয়েছি। এখন এখন কথা হচ্ছে যে এই শব্দগুলোর বানান তো এইরকম, বলো। তৎসম, তৎপর, হৃদকম্প, খণ্ড তো আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটি কিন্তু ব্যাকরণিক না, সেটি একটু টেকনিক্যাল হয়ে তুমি যে দয় হর্ষের সাথে যা থাকবে, কই আর তৎকাল, তুমি যে দয় হর্ষের সাথে থাকবে শব্দের মধ্যে যখন খণ্ড ত, বিচ্ছেদে তখন দয় হর্ষ। একটা জিনিস খেয়াল করলে কিনা? আবার বিচ্ছেদে খণ্ড ত, মধ্যে দিয়ে কি দয় হর্ষ। দেখো তো ব্যাপারটা ধরতে পারছো কিনা? তুমি যখন জি স্যার। মানে একটা টেকনিক্যাল একটা কাজ আর কি এটা। তুমি যখন ওইদিকে আহ, কি বলছো, তদন্ত করছো, তদন্তটা কি হবে? তৎ যোগ অন্ত, খণ্ডত। আবার এদিকে এসে দেখো তৎসম করছো, খণ্ডত শব্দে। অতএব বিচ্ছেদে যে তদ, দয় হর্ষ যোগ দন্তস্বয় ম। এই কথাটা যদি মাথায় রাখো তাহলে একটু টেকনিক্যালি হয়ে তুমি নিশ্চিত থাকতে পারবে যে আমি শব্দ মধ্যে এটা পাচ্ছি, অতএব বিভাজনে ওইটা। বিভাজনে ত, তো শব্দ মধ্যে দ, শব্দ মধ্যে ত, তো বিভাজনে দ। এরকম একটা সিস্টেম কিন্তু মাথায় রেখেছি, এবং তাতে করে সুবিধা যে পাওয়া যায় না তা না। অন্তত বেঁচে যাওয়া যায়, একটা দিক। আর একটা দিক হচ্ছে যে কোনো কোনো শব্দে অর্থবহতাকেও আমরা ধরতে পারছি। যেমন বিপদ, এর আগে ওইদিকে বলেছিলাম বিপদ, বিপদ যেটা যোগ জাল, যেটা দয় হসি নেবো, ওটা খণ্ডত না, তাই না? আবার এই যে এবারে এখানে এবারে পাচ্ছি বিপদ যোগ সংকুল, তো দ আছে, আমরা বিপদ সংকুল হয়ে উঠছি যেহেতু বিপদে দ আছে, তাই এখানে সেখানে দ আছে। দেখো এখান থেকে আমাদের আরেকটু অন্য কথা আসবে। দেখো তো বোঝা যায় কিনা, এ কথা আমরা আগে ব্যাখ্যা করেছি নানা সময়। আচ্ছা, ময় হর্ষটা থাকবে, তারপরে যে ব্যঞ্জন থাকবে মটা ওই বর্গের ব্যঞ্জনে চলে যাবে। দেখো প্রত্যেকটা জায়গায় তাই হচ্ছে। যে বর্গীয় ব্যঞ্জন আছে পরে, সেটি অঘোষ থাকুক, ঘোষ থাকুক, অল্প প্রাণ মহাপ্রাণ যাই থাকুক, মটা ওই বর্গেরই নাসিক্যতে চলে যাচ্ছে। দেখো তো কোনটা বুঝতে পারো? সব জায়গায় কথায় একই। এখানে মটা দন্তন্যতে গেছে কেন? বলছে দ, ধয়ের পরে দন্তন্য আছে। দেখো এই যে সংযোগ ন্যাস, মটা কোথায় যাচ্ছে? যেহেতু দন্তন্য আছে ওই পাশে, তাই আরেকটা দন্তন্যতে চলে গেল। কারণ ওই দন্তন্বয়ের বর্গীয় নাসিক্য ধ্বনি তো দন্তন্বয়। ঠিক আছে, দন্তন্বয়ের বর্গীয় যে নাসিক্য ধ্বনি সেটাও তো দন্তন্বয়। আমি কম্পিউটারে এবিসিডি দেখবো। এখন একটু পরে লিখো, আমি তো ক্লাস করাচ্ছি। বাবা, আরে তুমি বোঝো না। না আমিও না, একটু বাবা, কম্পিউটারে কম্পিউটার এবিসিডি একটু পরে। কি আগ্রহ! হুম।
দেখো, এরপরে আরেকটা নিয়ম আছে, আমরা সেই নিয়মে কথা বললে আরো বেশি বোঝা যাবে। এখানে দেখো, বাংলা বানানের ক্ষেত্রে এই নিয়মটা তোমাদের বেশ কাজে লাগবে। বলছে যে পরের ব্যঞ্জন অনুযায়ী তো ম চেঞ্জ হয়, কিন্তু ওই নাসিক্য ব্যঞ্জনেই যেতে হবে একেবারে এমনটি নয়। সন্ধি যখন বিচ্ছেদ করা যাচ্ছে তাহলে ওটা নাসিক্য ব্যঞ্জনে গেলেও ওই নাসিক্য ব্যঞ্জনের আরেকটা পরিবর্তিত রূপ আছে অনুস্বার। সেটা হচ্ছে উয়োর একটা পরিবর্তিত রূপ। হচ্ছে ওখানে তুমি উও লিখতে পারবে, আবার অনুস্বারও লিখতে পারবে। এই কথাটা বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে আছে। সেটা আসলে এখান থেকেই নেওয়া হয়েছে। হুম। সন্ধির মাধ্যমে শব্দ গঠন, অতএব বানানের ক্ষেত্রে ওই কথাটা আছে যে যে সকল শব্দে তোমরা বিচ্ছেদ করতে পারবে এবং বিচ্ছেদের পরে যদি যোগের পরে ক খ গ ঘ থাকে, অর্থাৎ কণ্ঠবর্গীয় ব্যঞ্জন গুলো যদি থাকে, তাহলে পূর্বে যে ময় হসটা আছে ওই ময় হসটাকে আমরা ওতে তো নিই, সেটাকে অনুসারেও লেখা যায়। অর্থাৎ অহংকার বানান তুমি অ হ ওই কয় আকার, এটিও লেখা যাবে। ঠিক আছে, ওই কথাটাই ওখানে বলছে। এই 13 নম্বরটার ক্ষেত্রে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, খেয়াল করো। আমরা যখন ওই অন্তস্থ ধ্বনি বলেছি, তখন আমরা ওখানে জ র ল এই তিনটের কথা বলছিলাম। আবার বকে যদি রাখতে যাই ওখানে, তাহলে বাংলা ব্যঞ্জনে বর্ণমালা হয়ে যায়, মানে বর্ণ আর কি, ব্যঞ্জন স্বর মিলিয়ে 50টি জায়গায় 51টি হয়ে যায়। ঠিক আছে। এখন দেখো, এখানে একটা বিষয় যে অন্তস্থ ধ্বনি যদি জ র ল বলি, তাহলে ব চলে যাচ্ছে কোন ধ্বনিতে বলো তো? বর্গীয় ধ্বনিতে। দেখো তো মনে আছে কিনা কথাটা। কারণ ক খ গ, ওই ব তো বর্গীয় ধ্বনি। এখন বর্গীয় ধ্বনি যখন থাকে, 12 নম্বরে কি শিখছো ওখানে মনে আছে? স্যার এই বার ওই বর্গের নাসিক্য ধ্বনি হবে। নাসিক্য ধ্বনি হবে, এই কথাটা কি বোঝা গেল? এই দেখো তো, এই যে তাহলে এই ব কে যদি আমরা অন্তস্থ ধ্বনি না ধরে যদি বর্গীয় ধ্বনি ধরি, তাহলে এই বানানটা কিরকম হবে? স্যার স্বয়ংবরা। স্বয়ংবরা হবে, তাই না? এখন এই বানান তো এইভাবে নাই, এইভাবে তো এই বানানটা লিখলে ভুল হয়ে যাবে। ঠিক একই ভাবে আরেকটা কই, সংবিধান, সংবর্ধনা, এগুলো কি হবে? ময়ব। জি স্যার। তাহলে এইগুলো যদি ময়বকে, এই বানানগুলো যদি ময়ব দিয়ে সঠিক ধরা না হয়, তাহলে আমাকে বলতেই হচ্ছে যে বর্গীয় ধ্বনির বাইরেও একটা কি আছে, ব আছে। যদি এই বানানগুলোকে আমি সঠিক রাখতে চাই, সম্বরণ নাকি বলা সম্ভব? না স্যার। তাহলে বারংবার বলা সম্ভব? আমি এটা তোমাদের সাথে এই কথা হয়েছে কিনা, ধ্বনি পড়ানোর সময় বোধহয় বলছিলাম যে দেখো, সন্ধির ক্ষেত্রে যে এটা নিয়ে কথা বলবো যে বাংলায় আসলে ওই পরকে ওখান থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। দুটো বই একই রকম দেখাচ্ছে বিধায় আহ বকে বাদ দিতে হবে, তার কোনো কারণ নাই। এটা নিয়ম মনে আছে? বাংলা ব্যঞ্জনের যমজ সন্তানের কথা বলছিলাম, তোমাদের সাথে কথা হয়েছে না? স্যার যমজ সন্তানের কথা তো বলা হয় না। আমি বলছিলাম ব হচ্ছে বাংলা ব্যঞ্জনের যমজ সন্তান, অর্থাৎ দুইটা ব একই রকম। তার অর্থ আরেকটা বকে বাদ দিতে হবে এর কোনো সুযোগ নেই, কারণ দুজনের কাজ কিন্তু আলাদা আলাদা ভাবে আছে। ওই যে এই বটাকে দিলেই হচ্ছে আমাদের 51টা হয়ে যায়। আর আরেকটা আমরা একটা লি একটা ব্যঞ্জন ধ্বনি পড়তাম আহ অনেক আগে। তোমরা পড়েছো লি, ওই যে নয়ের মতো? স্যার নার্সারি কেজিতে ছিলাম যখন তখন ছিল, কিন্তু পরে আর কোনো ইউজ ছিল না। এইরকম লি, এখন এর তো কোনো প্রয়োগ ছিল না আসলে, কোথাও কোনো প্রয়োগ নাই, যার কারণে একে বাদ দিয়ে দিতে পেরেছে।
উম, কিন্তু বয়ের তো ই আছে। দেখো এই যে আমি যে কটা শব্দ দেখালাম, সংবিধান, সংবিধান তো করার সুযোগ নেই, আছে। স্বয়ংবরা বলতে পারছি না যদিও। এই স্বয়ংবরাকে আমাদের যে পুরনো গ্রন্থগুলো আছে, পৌরাণিক যে গ্রন্থগুলো আছে, সেখানে এভাবে লেখা হয়েছে, কোথাও কোথাও আছে। হুম। সম্বর্ধনাকে তো আর এভাবে লেখা যায় না, সম্বরণকে এভাবে না, কিংবাকে কিংবা না বলে কিংবা বলা, ওই যে আছে তো, এই যে কিংবা। তাহলে এখানে যেহেতু আমি অনুস্বার করছি, ম করতে পারছি না। আর আর একটা জায়গা হচ্ছে, ওই যে একটা অনুসিদ্ধান্ত ওখানে দিল যে ময় হ্রাসের পরে যদি ক খ থাকে, মনে আছে, সেক্ষেত্রে আমরা অনুস্বার লিখতে পারবো। তা তুমি ওখানে ক খ না কইয়া ওখানে বর কথাটাও বলে দিতা, যে বয়ের মানে না বলে না, মানে আমি বলছি ক খ এর সাথেও, কণ্ঠধ্বনির সাথেও বয়ের কথাটা বললে, তাহলে ব কে অন্তস্থ ধ্বনি থেকে বাদ দেওয়া যায়। কিন্তু এই সব কারণে ব কে অন্তস্থ ধ্বনি থেকে বাদ দেওয়ার কাজটা খুব ভালো কাজ নয়, আসলে তার প্রয়োজন আছে। আবার লিকে যদি বাদ দেওয়া না হয়, তাহলে আরেকটা প্রয়োজন মেটে। সেটি হলো বাংলা ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি, বা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মিলে সেটি 52টায় পরিণত হয়, বুঝছো? আর 52তে পরিণত হলে আমাদের 52-র সাথে তার একটা সংযোগ আমরা ঘটাতে পারি, যে বর্ণ 52টি, আর বাংলা ভাষা নিয়ে আন্দোলনও 52তেই হয়েছিল। ঠিক আছে, একটা সম্পর্ক থাকে। যাক, সেটি ভিন্ন ব্যাপার। আমরা কিন্তু সংবাদ আর বলতে পারছি না, না, সংবাদই বলতে হচ্ছে। এবং এখানে বটা তোমার ওই কোন ব, অন্তস্থ ব নিশ্চিত রূপে, কারণ বর্গীয় বতে ওই বর্গেরই নাসিক্য ধ্বনি এসে ওটা সংবাদ হতো, আহ তার এখানে হচ্ছে না। ঠিক আছে, তাহলে হয় সংবাদকে সঠিক করতে হচ্ছে বারংবার, বা সম্বরণ, বা সংবিধান, সম্বর্ধনা, অথবা অন্তস্থ বকে রাখতে হচ্ছে, অথবা এই প্রচলিত নিয়মের ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন এনে ওই ক খ থাকলে যেমন অনুস্বার লেখা যাবে, সেই রকম একটা চিন্তা, যে বয়ের ক্ষেত্রে আমরা আহ কোনটা বর্গীয় ব যেটা, দেখো বর্গীয় বয়ের ক্ষেত্রে আমরা শব্দ কি পাচ্ছি? বর্গীয় বয়ের ক্ষেত্রে শব্দ কোনটা ছিল বলো তো? বর্গীয় বয়ের জন্য কিন্তু শব্দ ছিল না, কিন্তু বর্গীয় ভয়ের জন্য শব্দ ছিল। কথাটা কি ধরতে পারছো? তাহলে এখানে আমরা কিন্তু আসলে ব কে রাখতেই পারি। বর্গীয় শব্দের ভিতরে বয়ের কিন্তু অবস্থানটা ছিল না। এই যে সেই বর্গেরই নাসিক্য ধ্বনি হবে, এই ক্ষেত্রে কিন্তু ব কে আমরা কোনোভাবেই পাচ্ছি না, শব্দও নাই। ব আসা মানেই এটা আসলে অন্তস্থ বয়ের দিকে যাচ্ছে, তাহলে হয় এই জায়গাটায় বলতে হবে ব ব্যতীত, তাহলে আমরা অন্তস্থ বকে বাদ দিয়ে দিতে পারি। আমি কি আহ, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এমন ভাবে নিয়মটা আছে করা, যাতে করে, মানে নিয়মটা করা মানে শব্দ তো শব্দের মতোই হবে, নিয়মের যে বিশ্লেষণটা করা আছে আমি সেটি বলতে চাচ্ছি, যাতে করে একটা পেঁচানো একটা ভাব তৈরি হয়েছে। এত কথা বললাম এই কারণে, যে শব্দগুলোর কথা বলা হলো ওই শব্দগুলো কিন্তু বানানের জন্য এত গুরুত্বপূর্ণ যা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে সংবর্ধনা আর স্বয়ংবর, এগুলো কিন্তু পরীক্ষায় তুমি দেখবা, মানে বানানের পরীক্ষা দিতে গেলেই মনে হয় এরা থাকে, বুঝছো? একটু গুরুত্বপূর্ণ, একটু মনে করে পড়তে হবে। এইবার 14তে তো কি আছে দেখো, যে মূর্ধন্য ষ, ত, থ থাকলে আমরা এগুলো বিশ্লেষণের মাধ্যমে খুব সহজে স্বরযোগ ঠ, ষষ্ঠ, ও যে এবার থ আছে তাই ঠ হয়েছে, বাকিগুলোতে অল্প প্রাণ ছিল, অতএব টি তে অল্প প্রাণ হয়েছে। এবার
বিশেষ নিয়মে ব্যঞ্জন মানে হচ্ছে যে ব্যঞ্জনের যে নিয়মগুলো পড়লাম এটার বাইরে এটা আলাদা একটা নিয়ম। আর নিপাতনের কথা কি বলছিলাম, যে নিয়মের মতন করে বিচ্ছেদ, কিন্তু গঠনটা নিয়মের মতন করে নয়, না? সেই কথা। আর এখানে একটা আলাদা নিয়ম তৈরি হচ্ছে একটা একটা। তো যেমন দেখো, উদ্যোগ স্থান, স্থান আছে কিন্তু ওটা তয় থ হয়ে যাচ্ছে, তার মানে একই রকম। আবার ক আছে, ক এর পরে যুক্ত হয়ে যাচ্ছে খালি বিসর্গ ছাড়াই। এটা কিন্তু বিসর্গের ভিতরে পড়বে না, এটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এখানে স এসেছে মানে এরা বিসর্গের ভিতরে নয়। পরি যোগ কার, তারপরে পরি যোগ কৃত। তোমার কাছে মনে হলো বিচ্ছেদ করে তো আমি স পাচ্ছি না, তাহলে পরে স এসেছে, তাহলে এটা কি বিসর্গ থেকে এসেছে কিনা? এই শব্দগুলোতে কিন্তু আসে নাই, একটু মাথায় রাখতে হবে। সুতরাং এইগুলোকে বিশেষ নিয়মে ব্যঞ্জন, এটাকে তুমি একটা বাক্যের মাধ্যমে এই শব্দগুলো আসে খুব বেশি, আমরা একে ব্যঞ্জন সন্ধিতে তার নিয়ম অনুযায়ী আমরা নিতে পারছি না অন্যভাবে। আবার কোন নিয়মেরও ব্যত্যয় সে ঘটায় না, যার কারণে আমরা এগুলোকে বিশেষ নিয়মে ব্যঞ্জন বলে একটা বাক্য আকার লিখে রাখছি। এখান থেকে আসবে যে সংস্কৃত আছে সংযোগকৃত, আবার পরিযোগকার, সংযোগকার, পরিযোগকৃত। মানে কয়ের আগে এটা কখনো কখনো মূর্ধন্য ষ, তবে মূর্ধন্য ষ যুক্ত হওয়ার নিয়মটা আবার নত্য বিধান থেকে এসেছে, যে রশ্মি আছে তাই মূর্ধন্য ষ। এবং নত্য বিধানে আরেকটা হচ্ছে রশ্মি নাই বা অ বা আ আছে, এই কারণে দন্তস্ব হয়। যেমন সংস্কৃত, সংস্কার, ওখানে কিন্তু আমরা দন্তস্ব ব্যবহার করছি, সংস্কৃতি। হ্যাঁ, কিন্তু যেখানে যেখানে আগে রস্বীকার আছে বা আগে তোমার রস্যকারও থাকলে মূর্ধন্য ষ হয়, তবে এই বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনের ভিতরে সেরকম কোনো শব্দ আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে, আমরা এখানে এই শব্দ কয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আগেরটাই ছিল বিশেষ নিয়মে সাধিত, আহ বিশেষ নিয়মে সাধিত স্বরসন্ধি কিন্তু ছিল। আগেরটাই ছিল নিপাতনে সাধিত স্বর, এবার বিশেষ নিয়মে ব্যঞ্জন এবং নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনও আছে। খেয়াল করো, নিপাতন মানে এবার আর নিয়ম টিয়ম মানছে না, এইগুলোর ক্ষেত্রে সন্ধির বিশ্লেষণের জায়গাটা খুব বেশি কাজে লাগানো কঠিন। খুব বেশি কাজে লাগানো কঠিন। তুমি এইটাকেও নিয়মের ভিতরে নিয়ে কোনোভাবেই কিছু মনে রাখতে পারছো না বা রাখা যায় না। এগুলোর ক্ষেত্রে আমাদের মুখস্থ বিদ্যায় থাকা এবং ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে অন্যান্য যে সংযোগ সম্পর্ক ছিল এই শব্দের উদাহরণগুলোর ভিতরে, এই এই নিয়মটার উদাহরণের ভিতরে ওইরকম কোনো শব্দই নাই, একেবারে আলাদা আলাদা ভাবে আলাদা রকম ভাবে আছে, এক একটা এক এক রকম। হম, সেক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হচ্ছে যেগুলোতে স এসেছে কোনোভাবেই এই স গুলো বিসর্গ শব্দ থেকে আগত নয়, এটা একটু মাথায় রাখতে হবে। বিসর্গ সন্ধি আমরা যখন বলবো তখন যে স আসছে, সেই স আসার বেশ কিছু কারণ আছে। বড় কারণ হচ্ছে ওই স কে আমরা বিসর্গ আকারে লিখতে পারতাম, অথবা ওখানে একটা র থাকবে তাকে বিসর্গ আকারে লিখতে পারতাম। কিন্তু এইগুলোকে কিন্তু এখানে যেমন গো, এরপরে বিসর্গ নেই, আহ এরপরে কিন্তু বিসর্গ নেই, যে ওই বিসর্গ উঠে যে তোমার তালব্য স আসছে তা না। দেখো, এই আশ্চর্য শব্দকে যদি তোমার এইভাবে বিচ্ছেদ দেওয়া হয়, আহ বিসর্গ যোগ চর্য, তাহলে হয়তো ভেবে ফেলা হতে পারে যে এটা ঠিক আছে, এই বিসর্গ উঠে যাইয়া চ এর সাথে তালব্য স হচ্ছে। কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না। অর্থাৎ আমাদের কিছু জায়গা তো আছে যেগুলো আহ ওই শব্দের উৎপত্তি উৎপত্তি আমরা জানবো না, অত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণে পৌঁছাতে পারাটাও কঠিন। সেক্ষেত্রে আমাদের জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে কিছু শব্দকে আমরা মুখস্থ রাখবো। এই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির শব্দগুলো সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজের জন্য খুব
রাখতে হবে এটা, আমরা এটাকে মুখস্থ করে রাখবো। সেটিকে অনেক সময় অনেক বাক্য আকারে লিখে মুখস্থ করে রাখা যায়, সেটাও তোমরা করতে পারো। নিজেদের পছন্দ মতো বাক্য গুছিয়ে রাখলে, নিজে তৈরি করে নিলে ওই বাক্যটা বেশি কাজের হবে। বেশি কাজের হবে মানে কি, তুমি গোছানোর জন্য যে টাইমটুকু নেবে, তাতে করে ওটা মাথায় গেঁথে দেওয়ার একটা ব্যাপার থাকে। এর মাধ্যমে আমাদের আসলে ব্যঞ্জন সন্ধি শেষ হয়, এবং আমরা চেষ্টা করেছি ব্যঞ্জন সন্ধির সাথে স্বরসন্ধিরও কি সম্পর্ক আছে, কি আলাদা আছে, সাথে সাথে অনেক শব্দ নিয়ে আমরা আশা করছি যে বিশ্লেষণটা আমাদের কাছে কিছুটা বোধগম্য হয়েছে। এই কথাগুলো মাথায় রেখে আরেকবার করতে গেলে আরো একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা ব্যঞ্জন সন্ধি বাদ দিয়ে এখন বিসর্গ সন্ধির দিকে যাব। সেক্ষেত্রে তোমাদের চিন্তা ভাবনা কি আছে বলো, মনে হবে স্যার, কি না বলো। স্যার, ব্যঞ্জন সন্ধি যে এতক্ষণ পড়াইলেন, 7 থেকে 14 নম্বর যে নিয়মগুলো ছিল এগুলো আমার সিটে মিসিং, মানে নেই। কিসে নাই এগুলো? সিটে, আমার সিটে। ও, তাহলে হয়তো এটা জানাতে হবে। থাকবে তো, আমরা তো পিডিএফ দিয়েছি, সেখানে সবই থাকার কথা। তুমি না হ্যাঁ স্যার, থাকলে পিডিএফ পিডিএফ অন্যান্য দিলে পিডিএফ থেকে তুমি দেখে নিও, পিডিএফ দিয়ে দেবেন তো, সেখান থেকে দেখে নিও। সিট আছে কিনা জানি না, আমার এখানে 7-এর পর সরাসরি 14। হয়তো তোমার ওখানে। স্যার আমার শীটেও নেই, মাঝখানে অনেকগুলা। 7 থেকে 14 পর্যন্ত নেই। জি হ্যাঁ, স্যার। তাহলে তাহলে ওটা হয়তো পিডিএফ এ তো না থাকার কোনো কারণ নেই। স্যার, স্যার ওইটা ফুল শিট যেটা ওইটাতে নেই স্যার, কিন্তু স্যার আপনি ওই যে প্রত্যেকটা টপিকের আলাদা শিট দেন ওইটাতে আছে স্যার। হ্যাঁ, বুঝছি। আমি ওই টপিকেরই পিডিএফ যখন দিয়ে দেবো ওখানে থাকবে। টপিকটা যখন আমি পিডিএফ আকারে দেবো, বুঝছো, ওখানে ওখানে থাকবে। কোনটা বলছো আমরা এটা? তো বলছি, আমরা স্যার প্রিন্টেড শিট বলছি, হ্যাঁ, ওই প্রিন্টেড শিট প্রিন্টেড শিটে হয়তো আমাদের ওই পেজটা হাতে বাদ আছে। পড়েছে কোনো তো ভাবে, বুঝছো। দেখি থাকবে না কেন, পিডিএফ তো থাকার কথা এখানে। না, এই যে আছে 14, 15, 16 সপ্তাহে পিডিএফ এ তো আছে, মানে এই ওয়ার্ড ফাইলে আছে। আমি এটা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা কি বলো, বিসর্গটা শুরু করি না? বিসর্গটা আমরা শুরু করি। আচ্ছা, আমরা কি নত্যবিধান সত্যবিধান তো পড়িনি এখনো, তাই না? না স্যার, এখনো না পড়ানো স্যার। হয়েছে। তাহলে কি বলো, বিসর্গটা সত্যবিধানের সাথেও বেশ কানেক্টেড, আমরা তার সাথে ভর করে রেখে পড়তে পারবো। তোমাদের যদি মনে হয় যে স্যার বেশি, তাহলে বাদ দিতে হবে। আর যদি মনে না হয় যে না পারবে, কি বলো? স্যার, নত্যবিধান সত্যবিধান টপিক যেহেতু একটু ছোট, চাইলেও এই যে নত্যবিধান সত্যবিধানের সাথে পড়া যায় বিষয় যেটা। এখানে একটু ডিফিকাল্ট হবে। আমরা 5 প্রকারের বিসর্গের পরিবর্তন যখন দেখাবো, তখন হয়তো মনে হতে পারে যে একটু বেশি হচ্ছে ব্যাপারটা। এই করা যাবে না কোনোভাবেই। স্যার আজকের জন্য বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি সেটা বলছি। তোমাদের এখন রাত তো কম না, 11:30 বাজে। 11:30 হয়ে গেছে। আমরা প্রায় স্যার আমরা আজকে আর নতুন করে কোনো টপিক না ধরি, এই সপ্তাহে স্টুডেন্টদের মাসিক পরীক্ষা, তো তো এমনিতে একটু প্রেশার আমরা বেশি। প্রায় 2 ঘন্টা আর কি হয়েছে, জি নানা স্যার, ধরনের রীতি হলে কম না। আজকে আর নতুন করে কোনো টপিক না ধরলেই ভালো হয়। ঠিক আছে, আমরা তাহলে বিসর্গ সন্ধিটা বাদ রাখলাম। নত্যবিধান সত্যবিধানের সাথে আমরা একে বিসর্গ সন্ধি থেকে শুরু করে তত দূরে এগোনো যায় নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি পিডিএফ দিচ্ছি। আর আজকে আমরা এখানে স্থগিত করি। তোমরা ভালো থেকো। স্যার বিসর্গ সন্ধির কি অনেক বড় টপিক, ব্যাখ্যা করতে আর সময় লাগবে? কম কম বড় না, প্রায় 8টা 9টা স্লাইড আছে। না তাহলে থাক স্যার।
আটটা নয়টা স্লাইড আছে, এগুলো প্রায় এক নিয়ম তো ঘন্টা দরকার। অনেকগুলো। আর ওটা মানে ই অপেক্ষা ওর মানে এটা বেশি আর কি, ব্যঞ্জনের থেকেও ওর বিশ্লেষণের ভঙ্গিটা ওখানে অনেক বেশি। ঠিক আছে। আমরা একটু বাদ দিয়ে দিতে